আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা আশা করি ভালো হয়েছে। সেকেন্ড পেপার পরীক্ষার এমসিকিউ ওয়ান শট ক্লাসে তোমাদের অলরেডি অপূর্ব ভাইয়া কিন্তু প্রথম 4টা অধ্যায় কভার করে ফেলছেন এবং একই সাথে ভাইয়া কিন্তু সিকিউ ক্লাসও দিয়ে রাখছেন। সো এমসিকিউ ক্লাসে বাকি যে আর 3টা অধ্যায় আছে সেই 3টা অধ্যায়ের ক্লাস আমি এখন শুরু করব। সো আমাদের 3টা অধ্যায় বাকি ছিল, একটা ভৌতালোক বিজ্ঞান, একটা হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার ফিজিক্স, আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো চলো আমরা শুরু করি। আমাদের ভৌতালোক বিজ্ঞান অধ্যায়ের মধ্যে শুধু না, বরং এই 3টা অধ্যায়ের মধ্যেই কিন্তু অনেক টাইপের জ্ঞানমূলক প্রশ্ন আছে। সো এই জ্ঞানমূলক প্রশ্নগুলা কিন্তু একটু বই থেকে পড়তে হবে। আর আমি তো এরপরেও গুরুত্বপূর্ণ যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্নগুলা সেগুলা এখানে একটু লেখা আছে, সো এগুলা মাস্ট দেখবা, ঠিক আছে? এগুলা মাস্ট দেখবা। আর হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু এমসিকিউ এইগুলা, ঠিক আছে? এগুলা খেয়াল করবা। সো যেমন এই যে অবলোহিত রশ্মির ব্যবহার, অতিবেগুনি রশ্মির ব্যবহার, এগুলা একটু একবার দেখে যাওয়া পরীক্ষা যাওয়ার আগে। ওকে, সো আমরা চলো এই অধ্যায়ে যে সমস্ত কনসেপ্টগুলো আছে, যেগুলা থিওরি, ছোট্ট ছোট্ট থিওরিগুলো আছে বা সূত্রগুলো আছে, এগুলা চলো এক পলক একটু দেখে ফেলি। সো আমাদের দেখো, আহ, আমরা জানি তাড়িৎচুম্বক তরঙ্গ, সেই তরঙ্গ কিন্তু আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশনের মাধ্যমে প্রপাগেট করে। তো এখানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে অসিলেট করে, ম্যাগনেটিক ফিল্ড তার সাথে 90 ডিগ্রি কোণে কিন্তু অসিলেট করে। এবং এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুইটাই তো ভেক্টর রাশি। ই আর বি এর যে ক্রস গুণফলের ডিরেকশন, সেই ডিরেকশন বরাবর কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা, সেটা হচ্ছে প্রপাগেট করে। সো আমাদের এখানে যে টাইপের এমসিকিউ প্রবলেমগুলো আসে, যে আলোর বেগ সমান সমান কি লেখা যায়। সো আলোর বেগ হচ্ছে ই নট ডিভাইডেড বাই বি নট। ই নট হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম মান, বি নট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাক্সিমাম মান। সি সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 ডিভাইডেড বাই মিউ নট এপসাইলন নট। সো ঠিক যেমনটা এপসাইলন নট তোমরা পাইছো হলো স্থির তড়িতের ক্ষেত্রে মাধ্যমের একটা কনস্ট্যান্ট ছিল, ঠিক তেমনি চৌম্বকের জন্য কিন্তু মাধ্যমের একটা কনস্ট্যান্ট আছে, এটাকে আমরা মিউ নট দিয়ে প্রকাশ করি। শূন্য মাধ্যমের প্রবেশ্যতা বলে এটাকে। সো এটাও সি সমান সমান লেখা যায়। এগুলো কিন্তু অবজেক্টিভে দিয়ে দেয়, যে ওই যে অভিন্ন তথ্যমূলক যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলোর মধ্যে পেয়ে যাবা। এবং ই এর যে সূত্র দেখো, এটা একটা ওয়েভের সূত্র, বি এর সূত্র এটা একটা ওয়েভের সূত্র, এবং এটা হলো পয়েন্টিং ভেক্টর। সো এই পয়েন্টিং ভেক্টর, এই সূত্রটা দেখে রাখো, 1 ডিভাইডেড বাই মিউ নট ই ক্রস বি। এবং দেখো ই ক্রস বি এর ডিরেকশনটা কিন্তু আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যেদিকে প্রপাগেট করছে সেই দিক বরাবর। সো পয়েন্টিং ভেক্টরটা মূলত কি করে, এটার মানটা মূলত বোঝায় যে প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু পরিমাণ এনার্জি আসলে পাস করছে, সেটার পরিমাণকে। সো আমাদের এটার দিকটা কোন দিকে, দিকটা হচ্ছে তাড়িৎচুম্বক তরঙ্গ যেদিকে অগ্রসর হচ্ছে সেই দিকটাই হচ্ছে এই পয়েন্টিং ভেক্টরের ডিরেকশনটা, ঠিক আছে? এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা ইয়ংয়ের দ্বিজির পরীক্ষা। এখান থেকে বেশিরভাগ এমসিকিউ, ম্যাথমেটিক্যাল এমসিকিউগুলো বেশি এখান থেকেই কিন্তু আসে। সো আমরা জানি যে দুইটা চির যদি করা হয়, কোনো একটা পাতের মধ্যে যদি দুইটা চির করা হয়, বাইরে একটা সোর্স রাখা হলো, সো এখানে যখন লাইট যাবে তখন কিন্তু দুইটা সোর্সের মধ্যে দিয়ে যখন লাইট পাস করবে, তখন এখানে একটা পর্দা রাখা হইলো, পর্দা থেকে এই সোর্সের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি এবং চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। সো মনে করলাম পি একটা র্যান্ডম পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে কিন্তু দেখো, এই পয়েন্টে কিন্তু দেখা যাবে S1 থেকে একটা লাইট রে আসবে, S2 থেকেও একটা লাইট রে আসবে। এই দুইটা লাইট রে যখন এই পয়েন্টে এসে আপতিত হবে, যদি তারা সমদশায় আপতিত হয় তাহলে এখানে আমরা উজ্জ্বল আলো দেখতে পারবো, যদি তারা বিপরীত দশায় আপতিত হয় তাহলে এখানে আমরা অন্ধকার অবস্থা দেখতে পারবো। সো এখানে কিন্তু দেখো তাদের মধ্যে একটা পথের পার্থক্য অলরেডি হয়ে আছে। সো পথের পার্থক্যর পরিমাণটা কত, পথের পার্থক্যের পরিমাণ হচ্ছে এ সাইন থিটা, ঠিক আছে? পথের পার্থক্যের পরিমাণটা হচ্ছে এ সাইন থিটা। এই যে এটা যদি থিটা হয়, এটা হচ্ছে এ, তো এইটুকু দূরত্ব হলো এ সাইন থিটা। সো এই পথের পার্থক্যটা ভাইয়া যদি দেখা যায় যে λ/2 এর জোড় গুণিতক হচ্ছে, তাহলে আমরা উজ্জ্বল ডোরা পাবো এই পয়েন্টে, ঠিক আছে? এই পয়েন্টে আমরা তখন উজ্জ্বল ডোরা পাবো। আর যদি দেখা যায় যে এ সাইন থিটা যেটা বা পথ পার্থক্য যেটা, সেটার মানটা যদি এই λ/2 এর বিজোড় গুণিতক হয়, তাহলে আমরা কিন্তু সেখানে অন্ধকার ডোরা পাবো, ঠিক আছে? একদম ডার্ক পয়েন্ট পাবো। সো এটার যে প্যাটার্নটা তৈরি হবে, যেমন এইখানে আমাদের পি বিন্দু, এখানে দেখা যাবে তারা হয়তো কি বলবো, ওই এখানে একটা উজ্জ্বল ডোরা পাওয়া গেছে, কারণ এখানে তারা সমদশায় মিলিত হয়েছে, অথচ এই পয়েন্ট দেখা গেল তারা আহ, বিপরীত দশায় মিলিত হয়েছে, এখানে আবার সমদশায়, এখানে আবার বিপরীত দশায়। সো দেখা যাবে আমরা উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার ঠিক এইরকম একটা প্যাটার্ন কিন্তু সেখানে দেখতে পারবো। এবং এই প্যাটার্নের একটা বৈশিষ্ট্য আমরা যদি একটু আলাদা করে বলি, দেখো প্যাটার্নের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটার দৈর্ঘ্য, দেখো প্রত্যেকটা উজ্জ্বল ডোরার দৈর্ঘ্য কিন্তু সেম, প্রত্যেকটা অন্ধকার ডোরার দৈর্ঘ্য কিন্তু ভাইয়া সেম, এবং প্রত্যেকটার উজ্জ্বলতা বা ব্রাইটনেস, প্রত্যেকটার ব্রাইটনেস কিন্তু সেম।
তাই না? এবং এই ডোরার যেই দূরত্বটা বা এই উজ্জ্বল আলোর যেই দূরত্বটা বা প্রস্থটা, সে প্রস্থর পরিমাণটা কতটুকু? সো ডোরার ব্যবধান হচ্ছে ডেল্টা এক্স ল্যামডা ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল এ। এখান থেকে দেখো যে ল্যামডা তো বুঝছো ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ডি হচ্ছে এই চির এবং পর্দার মধ্যে দূরত্ব, এবং এ হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাই না? সো ডোরার ব্যবধান এখান থেকে ভাই একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো যে ল্যামডার উপরে কিন্তু ডোরার ব্যবধানটা ডিপেন্ড করছে। আমরা জানি এক একটা বর্ণের আলোর কিন্তু তোমার ল্যামডার মানটা এক এক রকম হয়, কম্পাঙ্কটা এক এক রকম হয়। এই টাইপের জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু প্রচুর আসে, ওইগুলা যেটা বললাম ওখান থেকে দেখবা। সো এইখানে ডেল্টা এক্স সমান সমান ল্যামডা ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল এ। এখান থেকে ল্যামডার মান যদি ভাইয়া বিভিন্ন রকম হয় তাহলে কিন্তু ডোরা ব্যবধানও এক এক বর্ণের আলোর জন্য বিভিন্ন রকম হবে। ডোরার প্রস্থও কিন্তু দেখো ল্যামডার উপর নির্ভরশীল, তার মানে এক এক বর্ণের আলোর জন্য কিন্তু দেখা যাবে যার যেই আলোটার তরঙ্গদৈর্ঘ্য বেশি সেই আলোটার ডোরার প্রস্থ বেশি হবে, যেই আলোটার তরঙ্গদৈর্ঘ্য কম সেই আলোটার ডোরার প্রস্থ কম হবে। এই রিলেটেড অনেক প্রশ্ন আসে। এছাড়াও এমসিকিউতে আরও তুমি যে টাইপের প্রশ্নগুলো পাবা ওখানে বলবে যে যদি আমরা একটা দ্বিচির এক্সপেরিমেন্টের মধ্যে যদি আমরা চির থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করি এবং চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করি তাহলে ডোরার ব্যবধান কত গুণ হয়ে যাবে, ডোরার প্রস্থই বা কত গুণ হয়ে যাবে। দেখো ডোরার ব্যবধান আর ডোরার প্রস্থর মধ্যে কিন্তু জাস্ট 2 দিয়ে ভাগ, এটা খেয়াল রেখো। ডোরা ব্যবধান কোনটা? ডোরা ব্যবধান হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত যেই দূরত্ব এটা হলো ডোরা ব্যবধান, আর ডোরার প্রস্থ হচ্ছে জাস্ট এটাকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু ডোরার প্রস্থটা পেয়ে যাব। ডান। এখানে কয়েকটা শর্তাবলী আছে, একটু খেয়াল রেখো যে ব্যতিচার হতে গেলে অবশ্যই আলোর উৎস দুইটা সুসংগত হতে হবে। যেই দুইটা তরঙ্গ ব্যতিচার ঘটাবে তাদের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। উৎসগুলা খুব কাছাকাছি হতে হবে, উৎসগুলা খুব সূক্ষ্ম হতে হবে। এগুলা খুবই গুরুত্বপূর্ণ কিছু শর্ত মাথায় রেখো। অপবর্তন, আমরা অপবর্তনের ক্ষেত্রে দুই টাইপের অপবর্তন আছে কিন্তু, ফ্রেনেল এবং ফ্রনহোফার। এই দুই টাইপের অপবর্তনের বৈশিষ্ট্য কি সেগুলো নিয়ে ওই যে জ্ঞানমূলকের ওখানে একটু আলোচনা আছে, ওগুলো দেখে নিবা। আর এইখানে দেখো অপবর্তনের ক্ষেত্রে ভাইয়া সূত্রটা মনে রাখবা, ঠিক ব্যতিচারে যে সূত্রটা আমরা দেখছি সেটা ঠিক উল্টাটা। হ্যাঁ, সো এইখানে আমাদের যেমন আগের কি ছিল, আগে ছিল হচ্ছে এই যে পথ পার্থক্যের যে সূত্রটা, সেই পথ পার্থক্য সমান আমরা যখন দেখতাম ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক তখন ছিল এটা উজ্জ্বল বিন্দু, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে কিন্তু ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক দিয়ে আমরা পাই অবম, এবং ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক দিয়ে আমরা পাই হচ্ছে চরম। ঠিক আছে, জাস্ট মনে রেখো ইয়ং এর সূত্রের যেটা তার ঠিক উল্টাটা হচ্ছে অপবর্তনের সূত্রটা। ওকে, সো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এমসিকিউ আসে। দেখো যে এখানে আমরা দেখছি কেন্দ্রীয় চরমটা কিন্তু সবচেয়ে বেশি তীব্র থাকে এবং এটা সবচেয়ে বেশি প্রশস্ত থাকে। অন্যদিকে দেখো আমরা ব্যতিচারে যেরকম দেখছিলাম প্রত্যেকটা ডোরার প্রস্থ ছিল একই রকম এবং প্রত্যেকটা আলো অন্ধকারগুলো একদম পুরো অন্ধকার ছিল, আলোগুলার উজ্জ্বলতা সেম ছিল। এখানে কিন্তু আলোগুলার উজ্জ্বলতা আস্তে আস্তে ডিম হতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে, এবং এই অন্ধকারগুলো একেবারে পুরাপুরি ডার্ক না, এগুলার মধ্যে কিছু আলোর ছায়া দেখা যায়। সো আমাদের এইগুলা দেখা যায় যে প্রস্থটা, সে প্রস্থর পরিমাণও কিন্তু কমতে থাকে। ঠিক আছে, সো খেয়াল করো অপবর্তন প্যাটার্নে সকল ডোরার প্রস্থ সমান থাকে না। অপবর্তনের ক্ষেত্রে উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরার ব্যবধান ক্রমান্বয়ে হ্রাস পায়, অর্থাৎ এই যে ডোরা ব্যবধান এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যায়, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কিন্তু সেম থাকবে না। অপবর্তনে অন্ধকার পট্টি সম্পূর্ণ অন্ধকারে থাকে না, উজ্জ্বল পট্টির তীব্রতা সম্পূর্ণ প্যাটার্নের সমান থাকে না, কেন্দ্রীয় চরমের তীব্রতাটা সর্বোচ্চ হয়। সো এগুলো গুরুত্বপূর্ণ কি পয়েন্ট, এগুলো একটু মাথায় রেখো। এইবার আসো আমরা যদি এই অপবর্তন গ্রেটিংটা দেখি ভাইয়া, অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে যেটা হয় যে আমরা ওই কাঠের যে প্লেটটা ছিল বা যেই ছোট্ট পাতটা ছিল সেটাকে এখন মাত্র 2টা চির নিব না, এখন আমরা অসংখ্য চির কিন্তু অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে নেই। সো অসংখ্য চির দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘনভাবে চিরগুলা দেওয়া আছে। সো এইখানে এই সূত্রগুলা আবার ঠিক একেবারে ইয়াটার মানে একদম ইয়ং এর দ্বিচির পরীক্ষা যে ফর্মুলা ছিল সেই ফর্মুলার মতন। সো উজ্জ্বলের জন্য সূত্র এইটা, অন্ধকারের জন্য সূত্র এইটা। সো এইখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো ডি আসছে। ডি জিনিসটা কি? ডিটা হচ্ছে যে আমরা এখানে দেখো চিরগুলার দিকে যদি খেয়াল করো, এগুলাকে আমরা বলি দাগ, হ্যাঁ, আর এগুলাকে আমরা বলি চির। সো এই চির এবং দাগ এই দুইটার যে যোগফল, এই যে চির, এটা হচ্ছে চিরের অংশটা, এটা দাগের অংশ, এই দুইটার যোগফলকে আমরা বলছি ডি। এখন খেয়াল করো এই যে a প্লাস বি, এতটুকু দূরত্বে কিন্তু দাগের সংখ্যা একটা, এই যে এতটুকু a প্লাস বি, হ্যাঁ, এতটুকু দূরত্বে ভাইয়া দাগের সংখ্যা একটা।
তাহলে একক দৈর্ঘ্যে দাগের সংখ্যা কয়টা? 1/a+b, এইটাকে আমরা বলছি n দিয়ে প্রকাশ করছি আমরা। তাহলে একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা যেটা, সেটাকে কিন্তু আমরা কি দিয়ে প্রকাশ করছি ভাইয়া? n দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? সো অনেক সময় ফর্মুলার মধ্যে এটাও কিন্তু থাকতে পারে যে d এর জায়গায় আমরা 1/n ব্যবহার করছি। তাহলে মনে রেখো সূত্রগুলোর মধ্যে কিন্তু আমাদের প্রথমটাতে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা যে সূত্র ছিল যে পদ পার্থক্য হচ্ছে λ/2 এর জোড় গুণিতক, তারপর এটা উজ্জ্বলের ক্ষেত্রে শর্ত ছিল। অপবর্তনের ক্ষেত্রে λ/2 এর বিজোড় গুণিতকে আমরা উজ্জ্বল বিন্দুটা পাই। আবার যখন অপবর্তন গ্রেটিং আসলো তখন কিন্তু উজ্জ্বল বিন্দুর যে শর্তটা সেইটা আমরা পাইছি কি λ/2 এর জোড় গুণিতকে, ঠিক আছে? এবং অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে আসলে মাথায় রেখো অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে কিন্তু এরকম ডট কয়েকটা পয়েন্টেই আলোক বিন্দু পাওয়া যায়, বাকি সব জায়গায় থাকে অন্ধকার, বুঝছো? এরকম ডট কয়েকটা পয়েন্টে আমরা একদম উজ্জ্বল বিন্দু পাই, একদম ওই যে তোমার লেজার লাইট মারলে যেরকম লাইট হয় ঠিক ওইরকম লাইটগুলো কিন্তু এরকম গ্রেটিং এর ক্ষেত্রে পাওয়া যায়। ওকে, এখন আসো আলোর সমবর্তনের ক্ষেত্রে জিনিসগুলো কি ছিল। দেখো আলো আমরা দেখছি যে আলো কিন্তু যখন প্রোপাগেট করে এটা মূলত ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনের মাধ্যমে প্রোপাগেট করে। সো আমরা এখানে জিনিসটাকে সিম্পলিফাই রাখার জন্য শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের যে অসিলেশনটা সেটাকে নিয়ে যদি চিন্তা করি, তাহলে দেখো মনে করো যে ইলেকট্রিক ফিল্ডটা আসলে বা যে কোনো একটা ফিল্ড সেটা হচ্ছে সকল দিকে কিন্তু সেটা অসিলেট করে করে সামনের দিকে আগাচ্ছে। এই যে লাইট এখানে কি করছে? সামনের দিকে আগাচ্ছে, কিন্তু এটা সকল দিকে অসিলেট করে করে সামনের দিকে আগাচ্ছে। ধরো লাইট আমার এদিক বরাবর যাচ্ছে, সকল দিক বরাবর বিভিন্ন তলে কিন্তু এটা অসিলেট করে সামনের দিকে আগাচ্ছে। সো বিভিন্ন তলের অসিলেশনটাকে আমি দুইটা তলে ভাগ করে ফেললাম, একটা হচ্ছে উপাংশ নিয়ে, একটা ওয়াই অক্ষ বরাবর তল, একটা এক্স অক্ষ বরাবর তল। সো সেটাই এখানে দেখানো হচ্ছে যে এখানে যতগুলা তলে আলোটা কাপাকাপি করছিল সেই ঝামেলায় না গিয়ে আমরা কি করলাম, এটাকে সিম্পলিফাই আকারে প্রকাশ করলাম এভাবে যে আলোটা ওয়াই অক্ষ বরাবর কাঁপছে এবং এক্স অক্ষ বরাবর কাঁপছে, ঠিক আছে? এটাকে আমরা বলছি আনপোলারাইজড লাইট। তো যখন এই আনপোলারাইজড লাইটটা এই পোলারাইজারের মধ্যে দিয়ে ঢুকলো তখন এখানে যেটা হলো, দেখো এই পোলারাইজিং অ্যাক্সিস যেটা আছে, হ্যাঁ, এই অ্যাক্সিস যেটা আছে, এই অ্যাক্সিস বরাবর যেই অক্ষে এটা কাঁপছিল সেই অক্ষটা পাস করে যাবে, কিন্তু এর সাথে 90 ডিগ্রি বরাবর যে অক্ষে কাঁপাকাঁপিটা ছিল সেটা কিন্তু পাস করতে পারবে না। সো এখান থেকে আসলে প্রমাণিত হয় যে আলোক রশ্মিটা বা আলোর যে তরঙ্গটা সেটা একটা অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের মাথায় রেখো যে আনপোলারাইজড লাইটটা কিন্তু পোলারাইজিং শিটের মধ্যে দিয়ে অতিক্রম করার পরে সেটা হচ্ছে একটা পোলারাইজড লাইট হয়ে যাচ্ছে এবং সেটা একদম এর কারণে কিন্তু তীব্রতাটাও ঠিক অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? এখানে খেয়াল করো যে আমাদের আনপোলারাইজড লাইট এটাই দেখো বিভিন্ন দিকে কিন্তু এটা কাঁপাকাঁপি করছিল, যখন এটা পোলারাইজারের মধ্যে দিয়ে পাস করলো তখন শুধুমাত্র একটা দিকে এটার কম্পন হচ্ছে, এরপরে আরেকটা পোলারাইজারের মতন শিট, এটাকে অ্যানালাইজার বলছি, এটাকে যখন আমরা পোলারাইজারের সাথে থিটা ডিগ্রি কোণে ঘুরালাম তখন আমাদের এইটার থেকে যতটুকু তীব্রতা আসলে পাস করবে সেই তীব্রতা পাস করার পরিমাণ হচ্ছে I0/2 cos স্কয়ার থিটা। এটাকে আমরা বলি ম্যালাসের সূত্র। এই থিটাটা কি? থিটাটা হচ্ছে পোলারাইজার এবং অ্যানালাইজারের মধ্যবর্তী যে কোণটা সেটাকে আমরা বলছি আমাদের থিটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ওকে, আরেকটা লাস্ট সূত্র ব্রুস্টারের সূত্র, এখান থেকে মাঝে মাঝে কিছু অবজেক্টিভ দিয়ে দেয়, খেয়াল রেখো যে ব্রুস্টারের সূত্রে আমরা কিন্তু মূলত যেটা হয় যে প্রতিফলনের মাধ্যমে কিভাবে করে আলোটাকে সমাবর্তন করা যায়, সো আমরা বা আলোটাকে একতলে কাঁপানো যায়। সো এইখানে যেটা হয় যে আমরা এমনভাবে একটা আপতন কোণ বের করি, এটা একটা তল, এটা আরেকটা তল, সো এমনভাবে একটা আপতন কোণে এই বস্তুটাকে ফেলি বা আলোকরশ্মিটাকে ফেলি, এমনভাবে বস্তুর উপরে আলোকরশ্মিটাকে ফেলি যাতে করে দেখা যায় আলোটা যে প্রতিফলিত হবে এবং আলো যে মাধ্যমের মধ্যে প্রতিসরিত হবে এই দুইটার মধ্যবর্তী কোণ যখন ভাইয়া ঠিক 90 ডিগ্রি হবে তখন দেখা যাবে যে এই যে প্রতিফলিত আলোটা সেটা শুধুমাত্র একটা তলেই অসিলেট হচ্ছে, অর্থাৎ আলোর কম্পনটা শুধুমাত্র একটা তলেই এখন হচ্ছে। তো এখানেও কিন্তু আলো একটা সমাবর্তন প্রক্রিয়া দেখাচ্ছে। সো আমাদের এখানে অনেক সময় জিজ্ঞেস করে যে এই যে মাধ্যমটা আছে সেই মাধ্যমের সমাবর্তন কোণ কত। সো মাধ্যমের সমাবর্তন কোণ হচ্ছে আমাদের এই আইপিটা, বুঝতে পারছো? এবং এখানে দেখো ফাইনালি যে সূত্রটা আইপি সমান সমান tan ইনভার্স মিউ, এই সূত্রটা মুখস্থ করে রেখো, এখানে প্রমাণ দেখানো আছে দেখলেই বুঝবা। সো আইপি সমান সমান tan ইনভার্স মিউ, এই মিউটা হচ্ছে আমাদের এই মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক এর সাপেক্ষে এর যে প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে আমাদের মিউ। আশা করি বুঝতে পারছো। ওকে, সো চলো আমরা এবার কিছু এমসিকিউ প্রবলেমে চলে যাই। দেখো নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক? ভাইয়া এখানে অনেকগুলা জ্ঞানমূলক টাইপের প্রশ্ন আছে,
উত্তর আছে, এগুলো একটু দেখে ফেলবা। কম্পাঙ্ক সবচেয়ে কম, হাবিজাবি এগুলা। শক্তির অধক্রম অনুসারে, মানে শক্তির অধক্রম মানে হচ্ছে এর শক্তি সবচেয়ে বেশি, তারপরে এরটা কম, তারপরে এটা আরো কম, আরো কম, এইভাবে করে শক্তির অধক্রম অনুসারে। ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে আস্তে আস্তে বাড়ছে, ঊর্ধ্বের দিকে ক্রমিত হচ্ছে, আর অধক্রম মানে অর্ধের নিচের দিকে ক্রমিত হচ্ছে। সো আমাদের শক্তির অধক্রম অনুসারে কিন্তু গামা রশ্মির এনার্জি সবচেয়ে বেশি, তারপর এক্স রে, তারপর অতিবেগুনি রশ্মি, এভাবে। সো এটা হচ্ছে আমাদের এটার উত্তর। সো জ্ঞানমূলক টাইপের যেগুলো আছে এগুলো একটু দেখে ফেলবা। যেমন দেখো, একটা তাড়িৎ-চুম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান এত, চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান কত? সো সি সমান, এই যে ই নটটা ছিল কি, ওই যে আমাদের যে তড়িৎ ক্ষেত্রটা, সেই তড়িৎ ক্ষেত্রের মানে আমাদের যেই ইলেকট্রিক ফিল্ডের যে ওয়েভটা ছিল, সেই ওয়েভের যে ম্যাক্সিমাম মান, সেই ম্যাক্সিমাম মানটা তো ই নট। সো ই নটটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, বি নটটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। সো ই নট বাই বি নট, এটাকে আমরা বলছিলাম সি। তো এখানে দুইটার মানই দেওয়া আছে, আমরা এখান থেকে বি নটের মানটা যেটা, সেটা বের করে ফেলছি। এই যে বলছে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান কত, এটা বের করতে বলছে। আলোর বেগ তো আমরা জানি, এটা হচ্ছে আমাদের, বা তাড়িৎ-চুম্বক তরঙ্গের বেগ হচ্ছে 3 × 10⁸। তাড়িৎ-চুম্বক তরঙ্গের বৈশিষ্ট্য কি? ভাই, যে বৈশিষ্ট্য নিয়ে দেখবো, প্রথমে জ্ঞানমূলকের অংশে লেখা আছে, ওইগুলা থেকে দেখে নিতে পারো। সো তাড়িৎ-চুম্বক তরঙ্গ এক ধরনের আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত, এটা আমরা দেখছি। এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন না। মাধ্যমের কি প্রয়োজন হয়? মাধ্যমের কোনো প্রয়োজন কিন্তু হয় না, ঠিক আছে। যান্ত্রিক তরঙ্গ চলার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, তাড়িৎ-চুম্বক তরঙ্গ চলার জন্য কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে। তাড়িৎ-চুম্বক তরঙ্গের প্রবাহের দিক, ভাইয়া প্রবাহের দিকটা কোন দিকে বলো তো? পয়েন্টিং ভেক্টরের দিকে, ই ক্রস বি এর দিকে। ই এবং বি উভয়ের সাথে লম্ব বরাবর। হ্যাঁ, 1 2 3 তিনটাই হচ্ছে সঠিক। গুড। পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, পরের প্রশ্নে যাই। দেখো, লাল, নীল, সবুজ, কমলা বর্ণের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক যথাক্রমে এত 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 হলে নিচের কোনটা, নিচের কোন সম্পর্কটা সঠিক? সেটা মাথায় রেখো যে আমাদের এই যে মিউ এর সাথে ল্যামডার যে সম্পর্কটা, সেটা কিন্তু আসলে পরস্পর ব্যস্তানুপাতিক। হ্যাঁ, সো আমাদের এই যে বিভিন্ন বর্ণের আলোর জন্য প্রতিসরণাঙ্ক তো বিভিন্ন রকম হয়। তো এই প্রতিসরণাঙ্কের সাথে আমাদের এই ল্যামডার যে সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। সো যেহেতু ব্যস্তানুপাতিক, তো তার মানে আমাদেরকে বলছে যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক এত এত। তো আমরা তো ল্যামডার ক্ষেত্রে এই ক্রমটা কত জানি, তো সেটা হিসাব করে আমরা কিন্তু মিউ এর জন্য ক্রমটা কত হবে, সেটা এখান থেকে হিসাব করে বের করে ফেলতে পারবো। ওকে, তারপরের প্রশ্ন দেখো, শূন্য মাধ্যমে কোনো তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 0.03 সেন্টিমিটার হলে তরঙ্গটার কম্পাঙ্ক কত? তো ভাইয়া এখানে কিন্তু ওই যে v = f ল্যামডা, সেখান থেকে একবারে বের করে ফেলা যায় যে c সমান সমান, তো যেহেতু f ল্যামডা, v = f ল্যামডা, তাহলে আমাদেরকে বের করতে বলছে কম্পাঙ্ক কত। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা এখান থেকে কিন্তু বেগের মানটা বসাই f এর মানটা কত বের করে ফেলতে পারবো, ইজি। পরের প্রবলেমে যাই। দেখো, পানিতে তৈলফোঁটাকে রঙিন দেখায়, এগুলো জ্ঞানমূলক টাইপের প্রশ্ন, একটু দেখে রাখবা। এখানে একটা সূত্র, এটা মাথায় রেখো, একই কম্পাঙ্কের দুইটা তরঙ্গের বিস্তারের অনুপাত দেওয়া আছে। হ্যাঁ, একই কম্পাঙ্কের দুইটা তরঙ্গের বিস্তারের অনুপাত দেওয়া আছে 1:3। এই দুইটা তরঙ্গের উপরিপাতন হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? সো সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার যে অনুপাত, সেটা দেখো বিস্তারের যোগফল বাই বিয়োগফল, বিস্তারের যোগফল বাই বিয়োগফলের স্কয়ার, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট ক্যালকুলেশন দেখতে পাচ্ছ, এভাবে করে আমরা কিন্তু ম্যাক্সিমাম তীব্রতা কত এবং মিনিমাম তীব্রতা কত বের করতে পারবো, ঠিক আছে। যে দুইটা তরঙ্গ, একটার হচ্ছে বিস্তার অনেক বেশি আর একটার বিস্তার কম। সো দুইটা যখন উপরিপাতিত হবে, তখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতা কত হবে, সর্বোচ্চ তীব্রতা সর্বনিম্ন তীব্রতায় অনুপাত কত হবে, সেটাই কিন্তু এখান থেকে বের হলো। ওকে, তারপরে দেখো, π/2 দশা পার্থক্যের সদৃশ দুটি তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে, তরঙ্গ দুইটার উভয়ের বিস্তার 1 মিটার হলে উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তার কত? ভাইয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, এটা মাথায় রাখবা। যে মনে করো দুইটা তরঙ্গ, তাদের মধ্যে দশা পার্থক্য π/2, দুইটা তরঙ্গ একই দিকে অগ্রসর হচ্ছে, তরঙ্গ দুইটার উভয়ের বিস্তার 1 মিটার হলে উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তার কত? সো লব্ধির যে ফর্মুলা তোমরা শিখছো না, একদম সেই ফর্মুলাই বসবে। এইগুলা হচ্ছে আমাদের ওই তরঙ্গগুলার বিস্তার, এবং থিটাটা হচ্ছে ওই দুইটার যেই মধ্যবর্তী দশা পার্থক্য, সেই দশা পার্থক্যটা এখানে বসবে। সো এটা 1, এটা 1, এর মানও 1, এ 2 এর মানও 1, cos থিটার মান cos π/2। সো আমরা জানি cos π/2 এর মান কত, 0। তাহলে এখানে 1 + 1 রুট করে ফেললে √2 আসতেছে। সো তাহলে এর যে মানটা, লব্ধি বিস্তারের মান হচ্ছে √2। এই সূত্রটা মাথায় রেখো। সো এই প্রবলেমটা কিন্তু বিভিন্নভাবে দিতে পারে। যশোর বোর্ডে যেহেতু আসছিল, এটা কিন্তু π/2 না দিয়ে বিভিন্ন কিছু দিতে পারে, অথবা বলতে পারে যে
আমাদের দুইটা তরঙ্গ, সেই দুইটা তরঙ্গের বিস্তার দুইটা ভিন্ন ভিন্ন। একটা হচ্ছে 2 মিটার বিস্তার আর একটা হচ্ছে 3 মিটার বিস্তার। এরকম দুইটা ভিন্ন ভিন্ন বিস্তার বলে দিল, তাদের মধ্যে দশা পার্থক্য বলে দিল, এবং দুইটা বিস্তার যখন দুইটা তরঙ্গ যখন একই দিকে যাচ্ছে তখন তাদের লব্ধি বিস্তার কত হবে সেইটা কিন্তু আমাদের এখান থেকে বের করে ফেলতে বলতে পারে। ঠিক আছে, সো এই সূত্রটা মাথায় রেখো। তারপর দেখো ব্যতিচারের ক্ষেত্রে আলোর উৎস দুটা সুসংগত হতে হবে, রাইট, উৎসগুলো কাছাকাছি হতে হবে, সূক্ষ্ম হতে হবে, এগুলো আমরা ওখানেও কিন্তু দেখছি। সো এগুলো মাথায় রেখো। এইবার আসো, আমাদের দুইটা সুসংগত উৎস হতে নির্গত সমান কম্পাঙ্ক এবং সমান বিস্তারের দুইটা আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে কখন? যখন গঠনমূলক ব্যতিচার কখন সৃষ্টি হবে বলতো? যখন সমদশায় মিলিত হবে। হ্যাঁ ঠিক আছে। পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হবে। ঠিক আছে। তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য পাইয়ের সরল গুণিতক হবে না। পাইয়ের সরল গুণিতক না, কিন্তু পাইয়ের সরল গুণিতক মানে কি 1 পাই 2 পাই 3 পাই 4 পাই সবগুলার জন্যই নাকি আমাদের এটা ইয়া হবে, কি বলে, গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে। কিন্তু গঠনমূলক ব্যতিচারের সূত্র আমরা কি জানি, কন্ডিশন কি জানি, যে λ/2 এর জোড় গুণিতক হইতে হবে। সো λ/2 এর জোড় গুণিতক এটা দশা পার্থক্যের কত, মানে মানে দশা পার্থক্য হিসাব করলে এটা পাইয়ের কত গুণিতকের সমান হয় সেটা আমরা দেখব সামনে। সো দেখো, আমরা এখান থেকে যদি এখন জাস্ট একটু বলে রাখি যে জাস্ট মনে রেখো যে পাইয়ের যেই জোড় গুণিতকগুলো আছে সেইগুলাতে কিন্তু যদি দশা পার্থক্য হয়, পাইয়ের জোড় গুণিতক দশা পার্থক্যে যদি দুইটা তরঙ্গ উপরিপাতিত হয় তাহলে আমরা দেখি যে সেটা গঠনমূলক ব্যতিচার তৈরি করবে। ঠিক আছে। সো পাইয়ের মানে জিনিসটা কেমন ছিল, যে 2n পাই ছিল। ঠিক আছে, যদি পাইয়ের জোড় গুণিতক দশা পার্থক্যে যদি দুইটা তরঙ্গ উপরিপাতিত হয় তাহলে দেখা যাবে সেটা গঠনমূলক ব্যতিচার তৈরি করবে। সো তাহলে এটা 1 আর 2। ঠিক আছে, এটা ঠিক, এটা ঠিক, এটা কিন্তু ভুল। ওকে, পরেরটায় যাচ্ছি। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পর্দার কোনো বিন্দুতে উজ্জ্বলতা শর্ত কোনটা? এই যে λ/2 এর জোড় গুণিতক হতে হবে। ঠিক আছে। ইয়ং এর দ্বিচির পরীক্ষা তৃতীয় অন্ধকার ঝালরের ক্ষেত্রে তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত হবে? সো দেখো, তৃতীয় অন্ধকার ঝালর, বলো তো প্রথম অন্ধকার ঝালর কোথায় পাবা? প্রথম অন্ধকার ঝালর পাওয়া যাবে 1 λ/2 তে। ঠিক আছে। দ্বিতীয় অন্ধকার ঝালর কোথায় পাবা? λ/2 এর 3 গুণ λ/2 তে, কারণ 2 গুণ λ/2 তে তো উজ্জ্বল পাবা, তাই না? সো 5 λ/2 তে কিন্তু কি পাবো আমরা? তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য যদি 5 λ/2 হয়, এটা প্রথম অন্ধকার, এটা দ্বিতীয় অন্ধকার, এটা হচ্ছে তৃতীয় অন্ধকার, তাহলে তৃতীয় অন্ধকারের ফর্মুলা হচ্ছে এইটা। অথবা ভাইয়া তুমি এটা মাথায় রাখতে পারো, দেখো যে আমাদের পথ পার্থক্যের যে ফর্মুলা ছিল মনে আছে, যে a sin থিটা সমান সমান কি হতে হইতো? 2n + 1 λ/2, λ/2 এর বিজোড় গুণিতক হইতে হতো। সো আমরা যখন 2n + 1 λ/2 করব তখন মনে রেখো n এর মান কিন্তু আমরা 0 1 2 3 এভাবে করে বসাবো। 0 মানে বোঝাবে তখন প্রথম, 1 মানে বোঝাবে দ্বিতীয়, 2 মানে বোঝাবে তৃতীয় অন্ধকার। ঠিক আছে। আর যদি তুমি ফর্মুলা এটা দিয়ে লেখো 2n - 1 λ/2, তাহলে n এর মান তুমি 1 থেকে শুরু করতে হবে। 1 মানে বোঝাবে প্রথম অন্ধকার, 2 মানে বোঝাবে দ্বিতীয় অন্ধকার, 3 মানে বোঝাবে তৃতীয় অন্ধকার। যেহেতু এখানে মিলে যাচ্ছে এই কারণে আমরা কিন্তু এই 2n - 1 λ/2 এই সূত্রটাই অন্ধকার এর জন্য ব্যবহার করে থাকি। মানে λ/2 এর বিজোড় গুণিতকটা প্রকাশ করার জন্য 2n - 1টা দিয়ে কিন্তু আমরা প্রকাশ করে থাকি। বুঝতে পারছো? কারণ +1 দিলে হয় কি, ওই যে 0-র জন্য 1, 1-এর জন্য 2, তো এটা উল্টায় পাল্টায় যেতে পারে। সো এই কারণে 2n - 1 λ/2 এটা হচ্ছে অন্ধকার ডোরা পাওয়ার জন্য পথ পার্থক্য। সো যদি আমরা n এর মান 5 বসাই তাহলে পঞ্চম অন্ধকার বিন্দু পাওয়া যাবে। যদি n এর মান আমরা 10 বসাই তাহলে দশম অন্ধকার বিন্দু পাওয়া যাবে, একদম যেটা সেটা। ঠিক আছে। ওকে, তো তৃতীয় অন্ধকার ঝালরের ক্ষেত্রে তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য হচ্ছে 5 λ/2। গুড। এরপরে দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় কোনো বর্ণের আলো ব্যবহার করলে ব্যতিচার ডোরার বিস্তার সবচেয়ে কম হবে, যেটা বলছিলাম ওই যে তখন, যে ল্যামডার মান এর সাথে এক্স এর সম্পর্কটা কি, ল্যামডা যার বেশি হবে তার বিস্তার বা ডোরার প্রস্থ যেটাই বলো না কেন, ডোরার ব্যবধান সেটা বেশি হবে, ল্যামডা কম হলে ডোরার প্রস্থ বা ব্যবধান কম হবে। সো এখানে আমরা বেগুনিটার কিন্তু ল্যামডার মান সবচেয়ে কম হয়, তো সেই হিসাব করে বেগুনিটার জন্যই আমাদের ডোরা ব্যবধানটা সবচাইতে কম হবে। একটা ছোট মনে রাখার একটা ট্রিক্স শিখাই দিয়ে, অনেক সময় পেঁচা যাবে যে বেগুনির কম না বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম না বেশি। সো মনে রাখবে একটা তরঙ্গের কিন্তু যখন একটা তরঙ্গ মাধ্যমের চেঞ্জও করে তখন কিন্তু তার কম্পাঙ্কটা সবসময় সেম থাকে। একটা তরঙ্গ, সেটা মনে করো বায়ু মাধ্যম থেকে
পানি মাধ্যমে ঢুকলো, সো তখন কিন্তু তার যে ইয়াটা মানে কম্পাঙ্ক কিন্তু সেম থাকবে। তার বেগ চেঞ্জ হতে পারে, তার ওয়েভ লেংথ চেঞ্জ হতে পারে, কিন্তু কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এফ সেটা কিন্তু সবসময় সেম থাকবে। সো এফটা দিয়ে আসলে কোনো একটা কম্পাঙ্কর আসল বৈশিষ্ট্য আমরা প্রকাশ করতে পারি, এভাবে মনে রাখো। সো দেখো বেগুনি কি দিয়ে শুরু, বে দিয়ে শুরু, মনে রাখবা বেগুনির বেশি, ঠিক আছে, বেগুনির বেশি। সো কি বেশি, মূল যে জিনিসটা সেটাই বেশি, অর্থাৎ কম্পাঙ্ক বেশি, ঠিক আছে, তরঙ্গের মূল যে জিনিসটা সেটা কি, কম্পাঙ্কটা বেশি। সো আমাদের বেগুনির কম্পাঙ্ক বেশি। এবং দেখো বেনি আসো হাকলা, কি জানি আছে না, বেনি আসো হকলা। সো এগুলার মধ্যে কিন্তু এই যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, সো এই ক্রমান্বয়ে কিন্তু এটার হচ্ছে কম্পাঙ্ক বেশি, তারপরে এটার কম, আরেকটু কম, আরেকটু কম, এভাবে করতে করতে গেছে। তো তোমার ওই কম্প্যারিজনটাও করতে আশা করি সুবিধা হবে, ঠিক আছে। ওকে, গেল। চলো পরের প্রবলেমটাই যাই। 0.22 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুইটা চির হতে, দেখো তার মানে এ দেওয়া আছে, এত মিটার দূরে অবস্থিত পর্দায় সৃষ্ট, এটা ক্যাপিটাল ডি দেওয়া আছে। ডোরার প্রস্থ তার মানে ডেল্টা এক্স দেওয়া আছে, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ল্যামডা। সিম্পলি এই ফর্মুলায় বসায় ভ্যালু বের করে ফেলবা, শেষ। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করলে ডোরা ব্যবধান কত হবে। তার মানে কি, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কোনটা, এটাকে বলছে 3 গুণ করতে হবে। বাকি সব যেহেতু কনস্ট্যান্ট, তাই সমানুপাতিক থেকে এই ফর্মুলা আনতে পারি। তাহলে আমরা ইকুয়েশন দিয়ে লিখলে এভাবে লিখতে পারি, তাহলে সেখানে ডেল্টা এক্স প্রাইম সমান সমান 1/3 ডেল এক্স, ঠিক আছে। অর্থাৎ এটা একটার একটা যদি 3 গুণ হয়, তাহলে এখানে ডোরা ব্যবধান কত গুণ হবে সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। 1/3। পরেরটা, দ্বিচির পরীক্ষায় চির দুটার দূরত্ব অর্ধেক এবং চির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলে, যে টাইপের প্রশ্নগুলোর কথা বলতেছিলাম, দেখো যদি এই ডি এর দূরত্ব দ্বিগুণ করা হয় এবং চির দুইটার দূরত্ব অর্ধেক করা হয়, মানে এ এর মান যদি অর্ধেক করা হয় এবং ডি যদি দ্বিগুণ করা হয়, তাহলে এখানে আমাদের বিটাটা কিভাবে চেঞ্জ হবে, দেখো 4 গুণ হয়ে গেছে, তাহলে ডোরার প্রস্থটা 4 গুণ হয়ে যাবে। এগুলো সহজ অঙ্ক, এটা হোমওয়ার্ক, একই টাইপের প্রবলেম করে রাখবা। এবার আসো, ইয়ং এর ডিচির পরীক্ষায় সোডিয়াম আলো ব্যবহার করলে পর্দায় 92টা ডোরা পাওয়া যায়, সবুজ আলো ব্যবহার করা হয় তাহলে কয়টা ডোরা পাওয়া যাবে। দেখো বলছিলাম না যে এক এক বর্ণের আলো ব্যবহার করার জন্য ডোরার প্রস্থ এক এক রকম হবে, তাহলে যেগুলার তরঙ্গ দৈর্ঘ্য কম সেগুলোর জন্য ছোট ছোট ডোরা পাওয়া যাবে। তাহলে একটা পর্দায় আগে সোডিয়াম আলো ব্যবহার করার জন্য যার তরঙ্গ দৈর্ঘ্য এত, সেটার জন্য আগে 92টা ডোরা পাওয়া যেত। এখন যখন সবুজ আলো ব্যবহার করছে, যেহেতু এটা তরঙ্গ দৈর্ঘ্য কম, মানে চেঞ্জ হয়ে গেছে, তরঙ্গ দৈর্ঘ্য কম হয়ে গেলে এখন ডোরার প্রস্থগুলো কম হয়ে যাবে না, তাহলে আগের তুলনায় কি এখন বেশি সংখ্যক ডোরাকে অ্যাডজাস্ট করা যাবে। তাহলে আগে যদি 92টা পাওয়া যেত, এখন কতটা পাওয়া যাবে এটা জিজ্ঞেস করছে। সো এটার ফর্মুলা হচ্ছে n1 ল্যামডা 1 সমান n2 ল্যামডা 2। n1 কি, কতটা ডোরা পাওয়া যায়, ল্যামডা 1 হচ্ছে ওই যতটা ডোরা পাওয়া যায় যে আলোর জন্য সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, n2 ল্যামডা 2 যথাক্রমে নতুন যেই ল্যামডাটা আসছে সেটার ল্যামডা, নতুন যেই আলোটা আসছে সেটার ল্যামডা, এবং নতুন যেই নতুন আলোর ক্ষেত্রে পর্দার মধ্যে যতগুলো ডোরা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে n2। তাহলে এখান থেকে হিসাব করে আমরা n2 এর মানটা বের করে ফেলতে পারবো যে নতুন ল্যামডার জন্য n এর মানটা কত। আশা করি বুঝছো। ইয়ং এর দ্বিচির পরীক্ষা অনুসারে আলোক তরঙ্গ কি, এটা কিন্তু তরঙ্গধর্মী এবং অনুপ্রস্থ, কণাধর্মীর কোনো কিছু কিন্তু এখান থেকে পাওয়া যায় না, ঠিক আছে। ইয়ং এর দ্বিচির পরীক্ষা থেকে আমরা যেটা দেখি যে আলোর এটা কি ধর্ম প্রকাশিত হয়, তরঙ্গ ধর্ম প্রকাশিত হয়। এবং আমরা হচ্ছে এই তো আলোক তরঙ্গটা হচ্ছে দুইটা ধরনের। ও আচ্ছা, ভালো কথা, আরেকটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ কিনা, এইটা কিন্তু ভাইয়া ইয়া থেকে বোঝা যায় না, ব্যতিচার পরীক্ষা থেকে বোঝা যায় না, ভালো কথা। ইয়ং এর ডিচির পরীক্ষা থেকে কণা ধর্ম তো এটা হচ্ছেই না, অনুপ্রস্থ না অনুদৈর্ঘ্য সেটার প্রমাণটা পাওয়া যায় সমবর্তন থেকে, আমরা দেখলাম সমবর্তন থেকে। সো শুধুমাত্র তরঙ্গধর্মী যেটা সেটারই কিন্তু ইয়াটা পাওয়া যায়, মানে এইটাই, এই বৈশিষ্ট্যটাই আমরা দেখি। ব্যতিচার ডোরার প্রস্থ নির্ভর করে কিসের উপরে ভাইয়া, এইটা খেয়াল করো, এই সূত্রটা খেয়াল করো, ডোরার ক্রমের উপরে না, কত নাম্বার ক্রম তার উপরে কি ডোরার প্রস্থ নির্ভর করবে না, কিন্তু কারণ দেখো ডোরার প্রস্থ যেটা সেটা হচ্ছে ল্যামডা ডি বাই টুয়াইস এ। সো এখানে কত নাম্বার ক্রম, এন এর কোনো সমীকরণ কিন্তু নাই, তাহলে ডোরার ক্রমের উপরে কিন্তু নির্ভর করে না। আর এছাড়াও ডোরার প্রস্থগুলো তো সব কি হয়, সমান সমান ছিল, তাহলে ডোরার ক্রমের উপর কি নির্ভর করে না, তো কত নাম্বার ডোরা। তরঙ্গ দৈর্ঘ্যের উপরে, ইয়েস। উৎস এবং পর্দার মধ্যবর্তী দূরত্বের উপর, ইয়েস, এই ডি এর উপরেও নির্ভর করে। ঠিক আছে, তাহলে 2 আর 3 হচ্ছে এটার আনসার, আশা করি বুঝতে পারছো। পরের প্রবলেমে যাচ্ছি। চির হতে পর্দার দূরত্ব যদি হ্রাস করা হয় তাহলে ঝালরের প্রস্থ হ্রাস পায়। দেখো
ইয়ং এর ডিজির পরীক্ষায় চির হতে যদি পর্দার দূরত্ব হ্রাস করা হয়, চির হতে পর্দার দূরত্ব মানে কোনটা, ডি যদি হ্রাস করা হয়, তাহলে ডোরা ব্যবধান হ্রাস পায়, ঠিক আছে। ঝালরের প্রস্থ হ্রাস পায়, হ্যাঁ একই কথা, ঝালর প্রস্থ ডোরা ব্যবধান হ্রাস পাবে। ঝালরের কৌণিক বেদ হ্রাস পায়, ভাইয়া কৌণিক বেদের যে ফর্মুলা সেটা হচ্ছে লেখা আছে দেখো, কৌণিক বেদের ফর্মুলাটা কিন্তু ডি এর উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করছে ল্যামডার উপরে এবং এ এর উপরে। সো থিটা কৌণিক বেদ এটা সমান সমান হচ্ছে 2 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই এ। সো এই কৌণিক বেদ যেটা, সেই কৌণিক বেদের মানটা কিন্তু ডি এর উপরে ডিপেন্ড করে না। সো এটা মাথায় রেখো, ঝালরের কৌণিক বেদ হ্রাস পায়, ডি চেঞ্জ করলে কিন্তু কৌণিক বেদের কোনো পরিবর্তন এখানে হবে না। ওকে গেল। তারপরে দেখো নিচের চিত্রটা ইয়ং এর দ্বিচির পরীক্ষণ ব্যবস্থা দেখানো হলো। এখানে এস একটা আলোক উৎস, S1 এবং S2 হলো চিরদ্বয় এবং PQ হলো পর্দা, ঠিক আছে। S1 হ্যাঁ PQ হলো পর্দা। উদ্দীপক অনুসারে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে, উদ্দীপক অনুসারে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে যদি S1 এবং S2 চিরদ্বয় থেকে নিঃসৃত তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য হয় কত। ভাইয়া এটা সহজ অঙ্ক, ওই যে যদি আমাদের দশা পার্থক্য হয় 2π এর যুগ্ম গুণিতক, তাই না, 2π 4π 6π যদি দশা পার্থক্য এরকম রেঞ্জের হয় তাহলে কিন্তু আমরা এই কি বলবো গঠনমূলক ব্যতিচারটা পাবো, ঠিক আছে গেল। তারপরে কি একটা ইয়ং এর দ্বিচির পরীক্ষায় হ্যাঁ বাকি সবগুলো দেখো অযুগ্ম গুণিতক, কিন্তু ইয়ং এর একটা দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত, তার মানে কি দেওয়া আছে, এটা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া ক্যাপিটাল ডি দেওয়া, একে এত ল্যামডার আলো দ্বারা আলোকিত করা হলো, চির থেকে পর্দার দূরত্ব, হাই এটা এ তো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, চির থেকে পর্দার দূরত্ব এত, কেন্দ্রীয় চরম থেকে পঞ্চম উজ্জ্বল ডোরার দূরত্ব কত, তার মানে এন এর মান হচ্ছে 5 বসাই দিব। আচ্ছা সো এখানে খেয়াল করো আমাদের এই যে এনতম উজ্জ্বল ডোরা মানে কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার যে দূরত্বটা ছিল সেই দূরত্বের ফর্মুলা হচ্ছে xn সমান n ল্যামডা ডি ডিভাইডেড বাই a, সবগুলো ডেটা দেওয়া আছে, এখান থেকে আমরা দূরত্ব বের করে ফেলতে পারবো, জাস্ট n এর মানটা 5 বসালেই হয়ে গেল। ওকে তারপরে কি ইয়ং এর একটা দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যে দূরত্ব দেওয়া আছে, আচ্ছা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এটা হচ্ছে a দেওয়া, ল্যামডা দেওয়া, ডি দেওয়া, উদ্দীপকের দ্বিচির পরীক্ষা অপবর্তনের ফল না দ্বারা সৃষ্ট সকল ডোরার প্রস্থ সমান, হ্যাঁ ডোরার ব্যবধান হিসাব করে পাওয়া গেছে এটাই, সো তাহলে 2 আর 3 হচ্ছে আনসার। ওকে এটা হোমওয়ার্ক থাকলো, এটাও হোমওয়ার্ক থাকলো, প্র্যাকটিস জাস্ট প্র্যাকটিস। উদ্দীপকে ইয়ং এর দ্বিচির পরীক্ষা দেখানো হলো পি বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার ঘটে। ভাইয়া দেখো ওপি একটা দূরত্ব দেওয়া আছে 16, তাহলে যে এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, সো এন এর মান বসাই দিবা 16, তাহলে ল্যামডার মান দেওয়া আছে দেখো প্রশ্নের মধ্যে, ডি এর মান দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে, হিসাব করে দেখবা এখানে কততম ইয়াটা তৈরি হয়। এন এর মানটা সরি এই যে ওপি 16 মিলিমিটার যেটা দেওয়া আছে ভাইয়া, 16 মিলিমিটার যেটা দেওয়া আছে এটা কিন্তু এক্স এর মানটা বসাবা, বুঝছো, 10⁻³ মিটার। সো এক্সএন এর মানটা বসবে এই যে ওপি, এই যে কেন্দ্রীয় চরম থেকে কতটুকু দূরত্বে আমাদের এই উজ্জ্বল বিন্দুটা পাওয়া গেছে, সো এই উজ্জ্বল বিন্দুটার দূরত্বটা কতটুকু সেই দূরত্বটা আমরা এক্স এর জায়গায় বসাবো, তাহলে এন এর মানটা পাওয়া যাবে। সো এন এর মান আমরা দেখলাম, এন এর মান আসছে 16, তার মানে 16তম গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে, ঠিক আছে এগুলা হোমওয়ার্ক। ওকে এইটা খুব কমন টাইপের প্রশ্ন, দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার, চিরটিকে 6000 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করলে পর্দায় কেন্দ্রীয় উজ্জ্বল হতে 18 মিলিমিটার দূরে সর্বশেষ উজ্জ্বল ডোরা পাওয়া যায়। চির হতে পর্দার দূরত্ব এত, পর্দায় মোট কতটা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। সো দেখো আমাদেরকে কিন্তু বলে দিছে যে 18 মিলিমিটার দূরত্বে সর্বশেষ উজ্জ্বল ডোরা পাওয়া যায়, তাহলে এই এক্সএন এর মান কিন্তু বসাই দিবা 18 মিলিমিটার, কথা বুঝছো। তাহলে এটার জন্য এন এর মান কতটা হয় সেটা বের করব, যে কয়টা উজ্জ্বল রেখা পাওয়া যায়। এই উজ্জ্বল রেখাটা কিন্তু যে কোনো একদিকে তৈরি হচ্ছে, সো উপরে যতগুলা এন পাওয়া যাবে নিচে কিন্তু ঠিক ততগুলো এন পাওয়া যাবে, তাহলে উপরে 12টা নিচে 12টা, টোটাল হয় 24টা। এখানে আমরা কেন্দ্রীয় চরমটাকে হিসাব করি নাই, কেন্দ্রীয় চরম সহ বললে 25টা, যদি 25টা অপশনে থাকে তাহলে অবশ্যই 25টা দাগাবা, কিন্তু এখানে বলছে পর্দায় মোট কতটা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, অবশ্যই 25টা হওয়া উচিত, কিন্তু 25টা তো অপশনে নাই, তাইলে যেহেতু নাই তার মানে বোঝাইছে যে উপরে কয়টা নিচে কয়টা, সবগুলোর যোগফল, সো যোগফল 24টা বসাই দিবা, ঠিক আছে। পরেরটা হোমওয়ার্ক। ওকে যে কোনো তরঙ্গমুখে কণাগুলোর দশা পার্থক্য হয় 0 ডিগ্রি,
মনে করো এটা হচ্ছে একটা সোর্স, এখান থেকে এই যে তরঙ্গমুখ আকারে যখন তরঙ্গগুলো ছড়ায় পড়ে, তরঙ্গমুখের সংজ্ঞা কি ছিল? সমদশা সম্পন্ন কণাগুলার আমরা একটা দাগ দিয়ে যখন প্রকাশ করতেছি, এই যে এইটা দিয়ে যখন প্রকাশ করতেছি, সমদশা সম্পন্ন কণাগুলার যে সঞ্চারপথ, এই যে এইটাকে আমরা বলতেছিলাম তরঙ্গমুখ। সো এইখানে আমাদের প্রত্যেকটা কণা কিন্তু এই দাগের উপরে প্রত্যেকটা কণা কিন্তু একই দশায় আছে। তাহলে একই দশায় থাকলে তাদের দশা পার্থক্য কত? 0 ডিগ্রি। আলোক তরঙ্গ দুইটা বিন্দু পার্থক্য, দুইটা আলোক তরঙ্গের দুটি বিন্দুর পথ পার্থক্য এত হলে দশা পার্থক্য কত হবে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা ভাইয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা, 2π/λ × x, বুঝছো? সো এখানে বলতো আমরা দেখছিলাম না যে আমাদের ল্যামডার ইয়াটা, আমরা দেখছিলাম না যে আমাদের ওই যে λ/2 এর যুগ্ম গুণিতক হইলে কি হয়? λ/2 এর যুগ্ম গুণিতক হলে আমরা উজ্জ্বল বিন্দু পাই কিন্তু, তাই না? সো দেখো তো, ওই যে কোণটা নিয়ে যদি কনফিউশন থাকে কখনো, আমরা জানি যে কোন ইয়া যেটা দশা পার্থক্য যেটা সেটা হচ্ছে 2π/λ × পথের পার্থক্য, ঠিক আছে? সো আমরা বলছিলাম যে দেখো, যখন পথের পার্থক্য হচ্ছে λ/2 এর যুগ্ম গুণিতক হয়, হ্যাঁ, যুগ্ম গুণিতক হয়, তখন গঠনমূলক ব্যতিচার পাওয়া যায়। আমি জানতে চাই দশা পার্থক্য কত গুণ হলে, পাইয়ের কত গুণ হলে, দশা পার্থক্য পাইয়ের কত গুণ হলে আমরা গঠনমূলক ব্যতিচার পাবো। সো এখান থেকে দেখো, যদি আমরা 2 কাটাকাটি করি, λ কাটাকাটি করি, তাহলে এখানে আসছে 2n π। সো এটা কি হলো? পাইয়ের যুগ্ম গুণিতক হইল না? সো তার মানে দেখো, দশা পার্থক্য যদি পাইয়ের যুগ্ম গুণিতক হয়, অর্থাৎ 1π, 2π, অর্থাৎ শুধু 2π, 4π, 6π, মানে যুগ্ম গুণিতক যেগুলো আছে পাইয়ের, সেগুলোর জন্য কিন্তু আমরা গঠনমূলক ব্যতিচার পাবো। সো এটা মনে থাকলে এটাও কিন্তু বের করতে পারবা, λ/2 এর যুগ্ম গুণিতক মনে রাখলে কিন্তু দশা পার্থক্য কত হলে আমরা পাবো, গঠনমূলক ব্যতিচার পাবো, এটাও কিন্তু বের করে ফেলতে পারবা। সো এখান থেকে আমরা দেখো, বলছে কি পথ পার্থক্য এত হলে দশা পার্থক্য কত, এরকম অনেক প্রবলেম পাবা। দশা পার্থক্য এত হলে পথ পার্থক্য কত, যেটা ভুল করে ফেলো যে এই যে ভাইয়া 2π/λ জায়গায় এখানে দশা পার্থক্য দিয়ে দিই, এখানে পথ পার্থক্য দিয়ে দিই, এরকম ভুলটা তোমরা করো। সো এই ভুলটা যেন না হয় সেজন্য একটা ট্রিক্স মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে দেখো, আমরা কিন্তু Δx একটা পথের পার্থক্য /λ, এটাও কি একটা পথের দৈর্ঘ্য, তাই না? আবার ফাই যেটা, সেটাও হচ্ছে একটা কোণের ব্যাপার, এবং 2π যেটা, সেটাও কিন্তু একটা কোণের ব্যাপার। সো কোণ বাই কোণ, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, বা দশা বাই দশা এবং পথ বাই পথ, ঠিক আছে? দশা বাই দশা, পথ বাই পথ, এভাবে করে মনে রাখতে পারো সূত্র, তাহলে ভুলবা না। সো 2π/λ × x, আমি এটা সবসময় এমনি মনে রাখতাম, মুখস্থ থাকতো, ওই চিন্তা করা লাগতো না, কিন্তু তোমাদের মুখস্থ না থাকলে ওইভাবে চিন্তা করতে পারো যে ফাই সমান সমান বা দশা পার্থক্য সমান হচ্ছে 2π/λ × x। ওকে, গ্রেট। তারপরের প্রবলেমে যাই। দেখো, একটা তাড়িৎ-চৌম্বক তরঙ্গের উপর অবস্থিত যে কোনো দুইটা বিন্দুর দশা পার্থক্য বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল, এটাকে লিখে নাও 2π/λ × x। কি বললো? বিন্দু দুইটার মধ্যে মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল, দশা পার্থক্য দূরত্বের উপর নির্ভরশীল, রাইট। তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, রাইট। তরঙ্গের বিস্তারের উপর নির্ভর করে না, রাইট। ABC তিনটাই সঠিক। ওকে, ডান। পরেরটায় যাচ্ছি। কোন তরঙ্গের জন্য অপবর্তন সর্বাধিক হয়? সো দেখো, ওই যে যেটা বলছিলাম, অপবর্তন যেহেতু ওই যে ল্যামডার উপর নির্ভর করে, সো ল্যামডা যার বেশি তার জন্য কিন্তু অপবর্তনও বেশি হবে। যেমন ল্যামডা কার বেশি? লাল আলোর ল্যামডা বেশি হয়, সো সেই ক্ষেত্রে লাল আলোর জন্য কিন্তু অপবর্তনটা বেশি হবে। আর এখানে যে রেগুলা দেওয়া আছে, এইগুলার ক্ষেত্রে বেতার তরঙ্গের কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এগুলা অবজেক্টিভ মানে জ্ঞানমূলক টাইপের প্রশ্ন, দেখে রাখবা। একক রেখাছিদ্রে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা অপবর্তনের ফলে থিটা অপবর্তন কোণে অপবর্তন ঝালর তৈরি হলো। প্রথম অবম বিন্দু গঠনের শর্ত কি? সো এই সাইন থিটা সমান সমান হচ্ছে ওই যে অবম বিন্দু গঠনের শর্ত কি ছিল? λ/2 এর যুগ্ম গুণিতক হইতে হবে। তাহলে এখানে প্রথম যেই অবম বিন্দুটা আমরা পাই সেটা হচ্ছে λ/2 এর প্রথম যুগ্ম গুণিতক কোনটা? 2। তাহলে λ/2 এর যুগ্ম গুণিতক 2। সো 2λ/2, 2 কাটাকাটি করে ল্যামডা। সো এটা মাথায় রেখো। পরের প্রশ্ন, একটি গ্রেটিং এর প্রতি একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা n এবং গ্রেটিং ধ্রুবক d এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এটা দেখে আসছি আমরা। পরের প্রশ্নে যাচ্ছি, অপবর্তন গ্রেটিং এ চরমের শর্ত কোনটা?
সো চরমের শর্ত হচ্ছে, এটা তো ছিলই এর সাথে, এটা তো চরমের শর্ত না, জাস্ট ডি এর জায়গায় আমরা a প্লাস বি বসাই দিতে পারি। ঠিক আছে, সহজ জিনিস। আলোর অপবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টির তীব্রতা সর্বাধিক। হ্যাঁ ঠিক আছে, কেন্দ্রীয় উজ্জ্বল পট্টের তীব্রতা সর্বাধিক। পূর্ণ অন্ধকার বিন্দু সৃষ্টি হয় না, ডোরার প্রস্থ সমান না। 1 আর 2। পরের প্রশ্ন, সমবর্তিত আলোর ক্ষেত্রে কোনটা সঠিক? সমবর্তিত আলোর কম্পন তল নির্দিষ্ট। আমরা দেখছিলাম না যে যে সমবর্তিত আলো যেটা হয় সেটা কিন্তু কম্পনটা তল যেটা, সে কম্পন তল একটা তলে কিন্তু সেটা কাঁপাকাঁপি করতে থাকে, যেটা যে আলোটা সমবর্তিত হয়ে থাকে। কাচের প্রতিসরণাঙ্ক এত, বায়ুর সাপেক্ষে কাচের সমবর্তন কোণ কত? তো আমাদের সমবর্তন কোণ হলো আইপি আর প্রতিসরণাঙ্ক 1.52। সো এখান থেকে আমরা হিসাব করে আইপি এর মান বের করে ফেলতে পারবো সহজ। এই একটা সূত্র দিয়ে কিন্তু অনেক টাইপের প্রবলেম দিতে পারে। সমবর্তন কোণ 60 ডিগ্রি হলে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? সো tan 60 ডিগ্রি সমান সমান হচ্ছে মিউ। tan 60 এর মান কত? √3। তাহলে এখান থেকে হয়ে গেল। পরেরটা বলছে কি, কোনো স্বচ্ছ মাধ্যমে সমবর্তন এত, প্রতিসরণ কোণের মান কত? সো প্রতিসরণ কোণের মান কত? ও ছোট্ট করে একটু প্রমাণ ওইটা দেখাই আসি, তাহলে এটা নিজেই পারবা। সেটা হচ্ছে এটার দিকে যদি একটু তাকাও, দেখো প্রমাণটা আমরা কেমনে করছিলাম। মিউ সমান স্নেলের সূত্র থেকে আমরা জানি সাইন আইপি ডিভাইডেড বাই সাইন আর। সাইন আরকে কি লেখা যায়? cos 90 মাইনাস আর। দেখো তো সাইন আরকে আমি কিভাবে লিখতে পারি না? cos 90 মাইনাস আর লেখা যায় অবশ্যই। আবার দেখো আমাদের মূল শর্তটা ছিল কি? মূল শর্তটা ছিল যেন আমাদের প্রতিফলিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। তাহলে বলো তো এই কোণ আর এই কোণ দুইটার যোগফল কত হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। প্রতিফলন কোণ বলে এইটা মান যা, এটার মানও তাই, তাহলে এটা আইপি হলে এটাও আইপি হবে। তাহলে আমি বলতে পারি না আইপি প্লাস আর দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আর সমান সমান কত? 90 মাইনাস আইপি। তাহলে আর এর জায়গায় 90 মাইনাস আইপি বসালে আমরা কিন্তু tan আইপি এই ফর্মুলা পাইছিলাম। তাহলে এটা মাথায় রেখো, আইপি প্লাস আর অর্থাৎ সমবর্তন কোণ এবং প্রতিসরণ কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি হয়। তাহলে যখন তুমি সমবর্তন কোণ জানো, আইপি জানো, প্রতিসরণ কোণের মান বের করতে পারবে 90 থেকে বাদ দিয়ে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই অধ্যায়টা শুরু করব। চলো আগে শুরুতে আমাদের ছোটখাটো যে সমস্ত কনসেপ্টগুলো আছে সেগুলো আগে একটু দেখে ফেলি। একটু মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবা, কারণ অনেক সময় দেখা যায় কি যে এমসিকিউ প্রবলেমগুলো ভিতরে ডিরাইভেশনে কোনো একটা ছোট্ট পার্ট থেকে দিয়ে দিল। পুরো স্টোরিটা যদি জানো তাহলে এমসিকিউ অ্যান্সার করা কিন্তু সহজ। তো এই কারণে বিচ্ছিন্নভাবে না পড়ে একটু পুরো কাহিনীটা শুনে যাও, বেশিক্ষণ সময় নেব না, যতটুকু বললে মোটামুটি অ্যান্সার করতে পারবা সেটুকুই বলছি। তো প্রথমে আসো, আমরা বোর পরমাণু মডেলটা কি ছিল? প্রথম স্বীকার্য ছিল স্থির কক্ষপথের স্বীকার্য, যে প্রত্যেকটা ইলেকট্রনই কিন্তু একটা অনুমোদিত শক্তি স্তরের কক্ষপথে তারা পরিভ্রমণ করতে থাকে। ওই অনুমোদিত শক্তি স্তরের কক্ষপথ বাদে অন্য কোনো কক্ষপথে কিন্তু তারা কখনো থাকতে পারবে না। অর্থাৎ মাঝখানে এখানে একটা প্রথম শক্তি স্তর, এখানে একটা দ্বিতীয় শক্তি স্তর, মাঝখানে কোনো শক্তি স্তরে কিন্তু তারা থাকতে পারবে না, মাঝখানে কোনো শক্তি স্তর হবেই না। আচ্ছা, এরপরে আসো প্রথম শক্তি স্তরে বা আমরা যে কোনো একটা ইলেকট্রনের যদি কৌণিক ভরবেগ বের করতে চাই, তাহলে কৌণিক ভরবেগ L সমান সমান হচ্ছে h/2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক। যে কোনো একটা ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটা হচ্ছে h/2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক। পূর্ণ সংখ্যার গুণিতককে আমরা n দিয়ে প্রকাশ করছি। এবং মজার ব্যাপার হচ্ছে n এর মান তুমি যদি 1 বসাও তাহলে আমরা পেয়ে যাব প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ। যদি n এর মান 10 বসাও তাহলে দশম শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটা পেয়ে যাব। কথা বুঝছো? তাহলে n এর মান 2 বসালে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ। ক্লিয়ার? এবার আসো, যদি একটা ইলেকট্রন এনার্জি গেইন করে তাহলে সে পরের শক্তি স্তরে যেতে পারবে, এবং উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে নেমে যায় তাহলে কিন্তু সে এনার্জি রিলিজ করবে। কতটুকু এনার্জি গেইন করে পরে যেতে পারবে বা নিম্ন শক্তি স্তরে আসলে কতটুকু এনার্জি সে রিলিজ করবে, সেই এনার্জির পার্থক্যটা সমান সমান আমরা লিখতে পারি hc/λ সমান সমান h মিউ। সো এটা হচ্ছে যে তাড়িৎচুম্বক বিকিরণটা হবে, সেই বিকিরণের কম্পাঙ্ক, এটা হচ্ছে বিকিরণের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা। এবার আসো, এই যে ইলেকট্রনগুলা যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের যদি আমরা ব্যাসার্ধ বের করতে চাই সেটা কিভাবে বের করব? একটু ছোট করে থিওরিটা জেনে রাখো যে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে মনে করো একটা ইলেকট্রন এরকম একটা কক্ষপথে ঘুরছে, যেহেতু এটা বৃত্তাকার পথে ঘুরছে তাহলে তোর জন্য একটা কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া জরুরি। এই কেন্দ্রমুখী বলের যোগান সে কোত্থেকে পাবে? এই প্রোটনের সাথে তার যেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির বৈদ্যুতিক বল সেটার মাধ্যমে পাবে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাই কিন্তু তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। সো এখানে আমরা সূত্রগুলো অ্যাকর্ডিংলি বসালাম, কুলম্বের সূত্র এখানে বসাইছি, এটা mv²/r বসাইছি। এখান থেকে হিসাব করে আমরা কিন্তু দেখো কক্ষপথের ব্যাসার্ধের সাথে কততম কক্ষপথ তার একটা রিলেশন আমরা কিন্তু পেয়ে গেছি।
সো খেয়াল করো বাকি সব কিন্তু কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, এপসাইলন কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এম ইলেকট্রনের ভর কনস্ট্যান্ট, জেড হচ্ছে এটা আমাদের পারমাণবিক সংখ্যা। সো এটা নর্মালি আমরা হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি চিন্তা করি জেড এর মান 1 হচ্ছে। সো তাহলে এখানে কিন্তু দেখো বাকি সব কিছু কিন্তু কনস্ট্যান্ট, তার মানে এই যে এই পুরাটা যেহেতু কনস্ট্যান্ট তার মানে আমাদের আরএনটা কিন্তু ডিপেন্ড করছে কার উপরে, কক্ষপথের নাম্বারের উপরে। সো যত নাম্বার কক্ষপথ সেইটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে কক্ষপথের ব্যাসার্ধটা কেমন হবে। আচ্ছা, বেগের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কি সেটা আমরা বোরের সূত্রটা থেকে পাই। এই যে বোরের যে দ্বিতীয় সূত্র স্বীকার্যটা ছিল সেখান থেকে আমরা ভি সমান সমান NH/2πm এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ডেটা, মাথায় রেখো। আমরা যে ব্যাসার্ধটা বের করছিলাম হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা জানি জেড এর মান 1। যদি প্রথম শক্তি স্তরের আমরা হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধ বের করি তাহলে এটার মান আসছে দেখো R1 সমান 0.53 আর্মস্ট্রং। এই মানটা মুখস্থ করে ফেলবা। কেন মুখস্থ করবা? কারণ দেখো এরপরে তুমি যদি 1 এর মান জানো, এরপরে কি দেখো যখন 2 বসবে তখন কিন্তু এই পার্টটুকু কিন্তু আসলে ফিক্সড, এই পার্টটুকু কিন্তু ফিক্সড, তাই না? সো এই পার্টটুকু যেহেতু ফিক্সড তাহলে দেখো দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ইনটু জাস্ট n স্কয়ার, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর হইলে n এর মান 2 স্কয়ার, তৃতীয় শক্তি স্তর হলে n এর মান 3 স্কয়ার, চতুর্থ হইলে n এর মান 4 স্কয়ার, n তম কক্ষপথ হইলে এখানে R1 ইনটু n স্কয়ার। তাহলে খেয়াল করো সবগুলা কিন্তু R1 এর মানটা যদি মুখস্থ রাখো, R1 কি প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ। সো যখন আমরা n এর মান 1 বসাইছিলাম তখন আসলে ফর্মুলার মধ্যে কি ছিল, h স্কয়ার এপসাইলন ডিভাইডেড বাই পাই এম ই স্কয়ার, এই পার্টটুকু ছিল তো, তাই না? সো এই পার্টটুকু ছিল আর এইটুকু ছিল 1। তাহলে এটার মান পাইছিলাম 0.53 আর্মস্ট্রং। তাহলে n এর মান এখন 2 বসাইলে 0.53 ইন্টু 2 স্কয়ার, 3 বসাইলে 0.53 ইন্টু 3 স্কয়ার। সো এইভাবে করে কিন্তু আমরা n তম কক্ষপথের ব্যাসার্ধ কত সেটা বের করে ফেলতে পারবো। সো R1 R2 R3 এর অনুপাত কত হবে? 1:4:9। আশা করি এটা দেখে বুঝতে পারছো, এগুলো কিন্তু পুরোপুরি অবজেক্টিভের প্রশ্ন এগুলো। ওকে, এবার আসো n তম কক্ষপথের বেগ, কৌণিক বেগ এবং পর্যায়কাল। সো আমরা এখান থেকে দেখো যে ফর্মুলাটা পাইছি Vn সমান সমান ZE স্কয়ার ডিভাইডেড বাই 2h এপসাইলন n। এখন এখানে একটু লক্ষ্য করো আমরা মূলত এই যে v এর সাথে r এর একটা সম্পর্ক পাইছিলাম না? সো আগের সূত্রে আমরা কি r এর সাথে n এর সম্পর্ক পাইছিলাম, সেটাই যদি আমরা এখানে বসাই দিই তাহলে এই ফর্মুলাটা আসছে। এখান থেকে আমরা দেখলাম দেখো যে আমাদের n এর মানটা যত বেশি হবে বেগের মান তত কম হবে। বেগের সাথে n এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, r এর সাথে n এর সম্পর্ক কিন্তু দেখছো সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। এইগুলা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। এবার আসো আমরা যদি V1 অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের জন্য প্রথম শক্তি স্তরের বেগটা বের করি, সেই বেগটা হচ্ছে এত, তাই না? তাহলে দ্বিতীয় শক্তি স্তরের বেগ কত? এটা দেখো জাস্ট মানে n এর মান যত হচ্ছে সেই অনুপাতে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে V1 V2 V3 হচ্ছে 1/2 1/3 এভাবে করে পরিবর্তন হবে। ভালো কথা, আমরা যেহেতু V জেনে গেছি R জেনে গেছি তাহলে ওমেগা বের করতে পারবো। ওমেগা সমান V/R, এবং এখান থেকে আমরা যেটা দেখলাম যে ওমেগার ভ্যালুটা দেখো বাকি এরা সবাই কনস্ট্যান্ট, কিন্তু শুধুমাত্র দেখো n কিউবের সাথে এটা ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। তার মানে প্রথম ওমেগা তুমি যদি জানো তাহলে দ্বিতীয় কক্ষপথের যে ওমেগা সেটা হচ্ছে এই যে 1/n কিউব 1/n কিউব 1/n কিউব। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় শক্তি স্তরের যে কৌণিক বেগ সে কৌণিক বেগ হচ্ছে 1/1/2 কিউব 1/3 কিউব। সো এটা মাথায় রেখো। তারপরে আসো যদি আমরা বের করতে চাই যে আমাদের পর্যায়কালের সূত্র কি। সো পর্যায়কালের সূত্র হচ্ছে ওমেগা জানলে তুমি পর্যায়কাল বের করতে পারবা। তাহলে টি এর ফর্মুলাতে দেখা যাচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু n কিউব। অর্থাৎ ভাইয়া যত দূরত্ব বাড়বে তত কিন্তু আমাদের ওই যে ইলেকট্রনগুলো তারা স্লো হচ্ছে, তাই না? এটা আমরা বেগ থেকে দেখছিলাম না যে বেগটা কি n এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে n এর মান যত বাড়ছে অর্থাৎ কণাগুলো যত দূরে দূরে যাচ্ছে বা ইলেকট্রনগুলো যত শক্তি স্তরে যাচ্ছে তত কিন্তু বেগ কমছে। তাহলে বলো বেগ যদি কমে তাহলে পর্যায়কাল কি হবে? বাড়বে না, কারণ বেগ কমে গেছে, পর্যায়কাল বাড়বে। কৌণিক বেগও কি হয়ে যাবে? কৌণিক বেগ কিন্তু কমবে, কারণ ওর মোশন যেহেতু স্লো হয়ে গেছে আগের থেকে, কৌণিক বেগ কমবে। ঠিক আছে, তাহলে এইটা মাথায় রেখো। এই চারটা ভাইয়া খুবই 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 গুরুত্বপূর্ণ। এইটা কি লিখছিলাম? এটা কৌণিক ভরবেগ, যে কৌণিক ভরবেগ ইজ প্রপোর্শনাল টু NH/2π ছিল। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা লিখে নাও লাগলে। ওকে, গেল। এবার আসো শক্তি n-তম শক্তি স্তরের বিভব শক্তি, গতিশক্তি, মোট শক্তি আমরা বের করতে চাই। সো দেখো বিভব শক্তি বের করার সময় আমরা ফর্মুলা থেকে যেটা পাইছি এই যে ইপি সমান সমান এই ফর্মুলা পাইছি, তারপরে গতিশক্তি হচ্ছে ইকে সমান এই ফর্মুলা পাইছি, মোট শক্তি সমান এটা পাইছি। গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এইটা, খেয়াল করবা গতিশক্তির মানটা হচ্ছে টোটাল শক্তির সামনে জাস্ট একটা মাইনাস বসবে, এবং পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে টোটাল এনার্জির দ্বিগুণ।
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ কিন্তু, যে পটেনশিয়াল এনার্জিটা দেখো টোটাল এনার্জির দ্বিগুণ, আর কাইনেটিক এনার্জি হচ্ছে টোটাল এনার্জির সামনে একটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য একটু দিয়ে রাখি, সেটা হলো প্রথম শক্তি স্তরের যে মোট শক্তি, প্রথম শক্তি স্তরের যে মোট শক্তি সেটা। সো খেয়াল করো আমাদের, হ্যাঁ এই তো টোটাল এনার্জি সূত্র ছিল এইটা। সো আমরা যদি এখান থেকে এই পার্টটুকুকে বাদ দেই, বা এই পার্টটুকু কিন্তু আমাদের মূলত এন এর মান 1 হলে যতটুকু শক্তি হয় সেটা, অর্থাৎ প্রথম শক্তি স্তরের যেই এনার্জি সেটা হচ্ছে এটা। সো এটাকে যদি আমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি, এই টোটাল এনার্জির মান আসে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো পরের কক্ষ শক্তি স্তরের যে এনার্জিগুলো, সেই এনার্জিগুলো কিন্তু দেখো জাস্ট এন স্কোয়ারের ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, 1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার এই ফর্মেটে চেঞ্জ হচ্ছে। তাহলে এটা 1/2 স্কোয়ার 1/n স্কোয়ার এই ফর্মেটে কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে E1 E2 En আমরা এইভাবে করে বের করতে পারবো। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, মনে রাখবা। একটা হচ্ছে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ 0.53 আর্মস্ট্রং, এবং আরেকটা হচ্ছে প্রথম শক্তি স্তরের যে এনার্জি সেটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এইগুলা জানলে তুমি যে কোনো শক্তি স্তরের এনার্জি কত, ব্যাসার্ধ কত, হাইড্রোজেনটাই নর্মালি জিজ্ঞেস করবে, এবং এটা বের করতে গেলে তুমি অবজেক্টিভের জন্য জাস্ট এই দুইটা ডেটা জানলেই কিন্তু কাহিনী শেষ। সো এখান থেকে দেখো যদি এটা জানো En এর মান, তাহলে En ডিভাইডেড বাই 1 En ইন্টু 1/n স্কোয়ার। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় শক্তি স্তর এনার্জি যে অনুপাত সেটা হচ্ছে 1:1/4:1/9। ঠিক আছে, এবার আসো যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যায়, তখন এখানে কতটুকু এনার্জি ছেড়ে দেয়, কতটুকু এনার্জি রিলিজ করে, বা কতটুকু এনার্জি তার গ্রহণ করা লাগে, এই রিলেটেড জিনিসপত্রগুলো আছে। এগুলা যদিও আমাদের অবজেক্টিভের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, এইটা কম গুরুত্বপূর্ণ, এইটা এমসিকিউ এর জন্য একটু কম গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ নরমালি খুব একটা আসতে দেখি নাই, তবুও এগুলো একটু দেখে যাবা, কারণ কোনো বোর্ডে যদি প্রশ্ন কঠিন হয় বলা যায় না। তো এখানে জাস্ট কি করছি, এখানে ওই যে আমরা তো টোটাল এনার্জি বের করা দেখছিলামই। সো তাহলে হায়ার এনার্জি থেকে, হায়ার শেল থেকে লোয়ার শেলে যখন নেমে আসবে কোনো একটা ইলেকট্রন, তখন কতটুকু এনার্জি রিলিজ হবে সেইটার জন্য আমরা কিন্তু এখান থেকে এই উচ্চ শক্তি স্তরের এনার্জি কত, নিম্ন শক্তি স্তরের এনার্জি কত বিয়োগ করে আমরা কিন্তু এনার্জির পার্থক্যটা কত সেটা বের করতে পারবো, এবং যতটুকু এনার্জির পার্থক্য হবে সেটাই কিন্তু আসলে বিকিরিত শক্তি বা গৃহীত শক্তি। ঠিক আছে, সো তাহলে ওই শক্তির মানটা কত সেটার সূত্র আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি। এই যে রিডবার্গ কনস্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ, এটা লাগলে হয়তো এমসিকিউতে আসতে পারে, কিন্তু এখান থেকে নর্মালি বিগত বছরগুলোতে বোর্ডে এমসিকিউ যেহেতু খুব একটা আসে নাই, এই জন্যই বললাম এমসিকিউ একটু কম গুরুত্বপূর্ণ, তাও দেখে রাখতে পারো। ওকে, এবার আসো নিউক্লিয়াসের গঠন রিলেটেড যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল, যে আইসোটপ, আইসোটন, আইসোবার, এগুলো তোমরা জানো। আইসোটপ হচ্ছে প্রোটন সংখ্যা সেম, এই যে লাস্টে প দেখে মনে রাখতে পারো প্রোটন সংখ্যা সেম। আইসোটন দন্তান্ন দেখে মনে রাখতে পারো নিউট্রন সংখ্যা সেম। এবং আইসোবার এই যে ভর র, তো আইসোবার হচ্ছে ভর সংখ্যা সেম। বিভিন্ন টাইপের এক্সাম্পল দিয়ে দেয়, এক্সাম্পল দিয়ে বলে যে এরা পরস্পরের কি, আইসোটপ, আইসোবার, আইসোটন এরকম, বা নিচের কোনটা পরস্পর আইসোবার, নিচের কোনটা পরস্পর আইসোটন, এরকম টাইপের প্রশ্ন করে। তো সেই ক্ষেত্রে খেয়াল করো, আইসোটপ প্রোটন সংখ্যা সেম, এই দেখো প্রোটন সংখ্যা সেম, আইসোটন নিউট্রন সংখ্যা সেম, অর্থাৎ এটা থেকে এটা বাদ দাও, এখানেও আসছে 20, এখানেও আসছে 20, তার মানে এখানে দুইটা নিউট্রন সংখ্যা সেম, এরা পরস্পর আইসোটন। আইসোবার, এই দেখো ভর সংখ্যা সেম। ঠিক আছে, ওকে, নিউক্লিয়াসের গঠনে এই চিহ্নটা আমরা সবাই পরিচিত, যে উপরে হচ্ছে ভর সংখ্যা, এখানে হলো প্রোটন সংখ্যা, এবং ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা আর হচ্ছে নিউট্রন সংখ্যার যোগফল। নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে বাদ দিলে যা হয় সেটা। ওকে, সো নিউক্লিয়াসের ঘনত্ব ধ্রুবক যদি আমরা চিন্তা করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধ যেটা, সেই ব্যাসার্ধটা পাই হচ্ছে আমাদের, খেয়াল করো এইখানে এই যে ভর সংখ্যা যেটা, সেই ভর সংখ্যার সাথে কিন্তু প্রপোর্শনাল। দেখো নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ হচ্ছে আমাদের ভর সংখ্যার সাথে সরাসরি সম্পর্কিত। সো ভর সংখ্যা যত বাড়বে, অর্থাৎ নিউক্লিয়াসটা যত বড় হবে, তত কিন্তু সেটার ব্যাসার্ধ বাড়তে থাকবে। সো তাহলে আর সমান সমান এই কনস্ট্যান্ট যেটা আসে, সেই কনস্ট্যান্টটাকে আমরা আর নট দিয়ে প্রকাশ করছি। আর নটের মান একেবারে কনস্ট্যান্ট না, আর নটের মানটা ডিপেন্ড করে 1.2 থেকে 1.4 ফেমটোমিটারের মধ্যে। ঠিক আছে, এই যে 1.2 মানে হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁻15 ফেমটোমিটার। ভর সংখ্যার সাথে নিউক্লিয়াসের ব্যাসার্ধের সম্পর্ক, এখান থেকে কিন্তু ভালোই এমসিকিউ আসে, এটা একটু খেয়াল রেখো। সো এটা কি, এটা হচ্ছে ভর সংখ্যা, আর আর নট যেটা, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর আর হচ্ছে আমাদের ওই যদি তুমি
একটা পরমাণুর ভর সংখ্যা জানো, তাহলে ওই পরমাণুর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা বের করতে পারবা। পরমাণুর ব্যাসার্ধ বলছি, সরি, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, ঠিক আছে? এটা কিন্তু নিউক্লিয়াসের ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ বের করছি না, নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করছি। পরমাণুর ব্যাসার্ধ বলতে আসলে কোনটা? ওই যে শেষ কক্ষপথের যেই ব্যাসার্ধটা, সেটা কিন্তু পরমাণুর ব্যাসার্ধ বলা যায়। কিন্তু নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে ওই যে ভিতরে যেটা আছে, মানে প্রোটনরা যতটুকু অঞ্চল জুড়ে আছে সেইটুকুর যে ব্যাসার্ধটা, ওইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ব্যাসার্ধ। ঠিক আছে, দুইটার মধ্যে গুলায় ফেলো না। ওকে, এবার আসো খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা এখান থেকে এমসিকিউ করার সময় দারুণ কিছু শর্টকাট দেখে ফেলবো। এখন একটু ছোট করে জিনিসটা দেখো কি ছিল। তেজস্ক্রিয়তার ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে ভাঙনের যে হার, সে ভাঙনের হার হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যার সাথে প্রপোর্শনাল হয়। যে যতটুকু অবশিষ্ট থাকবে, অবশিষ্ট পরমাণুর সংখ্যা যদি বেশি হয় তাহলে ভাঙনের হার বেশি হয়। সো এখান থেকে আমরা ক্ষয় ধ্রুবক একটা কনস্ট্যান্ট পাই, এবং এই যে ডিডিটি অফ এন, এটাকে আমরা বলতে পারি তেজস্ক্রিয়তার হার, সক্রিয়তা, উজ্জ্বলতা, ভাঙনের হার, প্রাবল্যতা, অনেকভাবে কিন্তু এটাকে প্রকাশ করা যায়। এটাকে অ্যাক্টিভেশন, এই জন্য এ দিয়ে এটাকে আমরা প্রকাশ করে থাকি। তো এখানে যে ফর্মুলাটা পাচ্ছি, এখান থেকে ফাইনালি আমরা যেটা পাই সেটা হচ্ছে এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। সো এটাকে আমরা বিভিন্নভাবে কিন্তু প্রমাণ করে দেখাইছি এখানে, যে আমাদের এটা যেমন এন বলতে কি বোঝাচ্ছে, পরমাণুর সংখ্যা বোঝাচ্ছে, কিন্তু আমরা ভর দিয়েও এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। যে শুরুতে একটা খণ্ডের ভর ছিল এত, এত সময় পরে ভর হয়ে গেছে এত, তাহলে কত সময় পরে এতটুকু অবশিষ্ট ছিল। সো এরকম টাইপের আমরা কিন্তু যেমন পরমাণুর সংখ্যার জন্য করতে পারি, ঠিক তেমনি কিন্তু আমরা এখানে এই যে আমাদের ভর কতটুকু আছে সেটার জন্যও করতে পারি। কত মোল, আগে কত মোল ছিল এখন কত মোল আছে সেইটা দিয়েও কিন্তু আমরা হিসাব করতে পারি। সো এটা মাথায় রেখো। এবং আমরা যদি এন এর সাথে এই টি এর সম্পর্কটা দেখাই, যে এন এর সাথে টি এর সম্পর্কটা দেখাই, দেখতেই পাচ্ছ টিটা কিন্তু আসলে লগারিদমের সাথে সম্পর্কিত, তাই না? সো টি যত বাড়তে থাকবে তত কিন্তু আমাদের এখানে এন এর মানটা আস্তে আস্তে কমতে থাকবে, অবশিষ্ট পরমাণুর সংখ্যা একদম লগারিদমিক ভাবে কমতে থাকবে। ঠিক আছে, এবার আসো অর্ধায়ু বা হাফ লাইফ। অর্ধায়ু কি ছিল? অর্ধায়ু ছিল হচ্ছে যে কত সময় পরে গিয়ে পুরা খণ্ডটা অর্ধেক হয়ে যাবে, বা পুরা খণ্ডটা অর্ধেক অংশ অবশিষ্ট থাকবে। ঠিক আছে, একই কথা, যতটুকু ছিল তার কতটুকু সময় পরে গিয়ে অর্ধেক অংশ অবশিষ্ট থাকবে। সো এখানে আমাদের দেখো, মানে এটা কি, অর্ধেক ক্ষয় হতে যে সময় লাগে। সো এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনসাইট আছে, একটু খেয়াল করবা। যে মনে করো একদম শুরুতে আমাদের এন নট পরিমাণ অণু আছে বা এন নট পরিমাণ পরমাণু আছে। তো টি হাফ সময় অতিবাহিত হওয়ার পরে, মানে অর্ধায়ু পরিমাণ সময় অতিবাহিত হওয়ার পরে আমাদের এখন আগে এন নট ছিল, এখন এতটুকু অবশিষ্ট থাকবে। আরও টি হাফ সময় পরে এখন যতটুকু অবশিষ্ট আছে তারও অর্ধেক পরিমাণ অংশ অবশিষ্ট থাকবে। তারও অর্ধেক সময় পরে বা তারও অর্ধায়ু সময় পরে গিয়ে এখন যতটুকু আছে তারও অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকবে। একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, একটা অর্ধায়ু পরে টু এন নট বাই টু টু দি পাওয়ার 1 পরিমাণ অবশিষ্ট থাকে। দুইটা টি হাফ পরে এন নট ডিভাইডেড বাই 4 মানে কি লেখা যায়? 2 স্কোয়ার লেখা যায় না? 2 স্কোয়ার পরিমাণ অবশিষ্ট থাকে। তিনটা টি হাফ পরে এন নট ডিভাইডেড বাই 2 কিউব পরিমাণ অবশিষ্ট থাকে। তাহলে আমি একটা কথা লিখতে পারি কিনা দেখো, যে এন ইন্টু টি হাফ পরে অবশিষ্ট থাকে কতটুকু পরিমাণে? এন ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এন পরিমাণ। ঠিক আছে, 2 টু দি পাওয়ার এন পরিমাণ অবশিষ্ট থাকে। এটা কিন্তু এমসিকিউ করার জন্য ভাইয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, আমরা প্র্যাকটিস করার সময় দেখব। সো এখান থেকে আমরা টি হাফের একটা ফর্মুলা পাইছিলাম। দেখো, টি হাফের আমরা এন এর জায়গায় এন নট বাই 2 বসাই দিয়ে আমরা কিন্তু অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের যে সম্পর্ক সেটা দেখছিলাম। টি হাফের সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। ক্ষয় ধ্রুবকের মান যত বেশি হবে তার তেজস্ক্রিয়তা তত বেশি। গুরুত্বপূর্ণ তথ্য, যেই পরমাণুর বা যে খণ্ডের তেজস্ক্রিয়তা বেশি তার কিন্তু ল্যামডার মানটা বেশি হবে। ঠিক আছে, তার ল্যামডার মানটা বেশি হবে, এটা মাথায় রেখো। গড় আয়ু, গড় আয়ু সমান সমান কি? টাউ সমান সমান 1 ডিভাইডেড বাই ল্যামডা। তো এখান থেকে আমাদের প্রায় এরকম টাইপের প্রশ্ন আসে, দেখবা যে টি হাফ এবং গড় আয়ু, মানে অর্ধায়ু এবং গড় আয়ুর অনুপাত কত? সো অনুপাত দেখো লন 2 বা 0.693। আমরা যদি টি হাফের সাথে টাওয়ের একটা গ্রাফ দেখি, গ্রাফটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা হয়, এবং টি হাফের মান কিন্তু সবসময় ছোট হয়, গড় আয়ুর মান সবসময় বড় হয়। এখান থেকে দেখতে পাচ্ছ লন 2 এর মান তো 0.693, তার মানে এই অনুপাতটা একের থেকে ছোট, তার মানে টি হাফের মানটা কিন্তু ছোট, ল্যামডার মানটা বড়। এগুলো ছোট ছোট অবজেক্টিভে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসে, খেয়াল রেখো। নিউক্লিয়ার বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রশ্ন আসে, একটু মনোযোগ দাও। যেমন আলফার ক্ষেত্রে এর ভর সংখ্যা 4 এবং প্রোটন সংখ্যা 2, চার্জ হচ্ছে 2+।
এটা অনেকটা হিলিয়াম নিউক্লিয়াসের অনুরূপ। আচ্ছা, বিটা যেটা, এটা মাইনাস একটা হচ্ছে মানে প্রোটন সংখ্যায় হচ্ছে -1 এবং আমাদের ভর সংখ্যায় হচ্ছে 0। সো বিটারকে আমরা কিন্তু ইলেকট্রনের সাথেও কম্পেয়ার করতে পারি বা এটার সাথে রিলেট করতে পারি। গামার ভর সংখ্যাও 0, প্রোটন সংখ্যাও 0। প্রোটনের ক্ষেত্রে ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1। নিউট্রনের ক্ষেত্রে কিন্তু ভর সংখ্যা 0, ভর সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা 0। ডান। এখন খেয়াল করবা, অনেক সময় আমাদেরকে বলে যে কোনো একটা পরমাণুকে আমাদেরকে আলফা কণা দিয়ে আঘাত করা হয়েছে বা আলফা কণা যুক্ত করা হয়েছে। সেই ক্ষেত্রে সবসময় আমরা কি করব, বাম পাশে পরমাণুটা লিখে যোগ করব। কথা বুঝছো? যদি বলে যে আঘাত করা হয়েছে, আলফা কণা দিয়ে আঘাত করা হয়েছে, তাহলে আমরা বাম পাশে যোগ করব। আর যদি বলে যে নির্গত হয়ে গেছে, যদি বলতো আলফা কণা নির্গত হয়ে গেছে, তাহলে আমরা বাম পাশে বিয়োগ করতাম। এবার দেখো সমীকরণগুলাই কাহিনী কি হয়। তো যখন এক্স একটা পরমাণু, তাকে যখন আলফা কণা দিয়ে আঘাত করা হলো, আঘাত করা মানে কি, যুক্ত করে দেওয়া হলো, তখন a+4, দেখো ডান পাশে বাম পাশে সমীকরণ তো ব্যালেন্স থাকতে হবে। ভর সংখ্যা বাম পাশেও যায়, ডান পাশেও তাই থাকতে হবে। পারমাণবিক সংখ্যা ডান পাশে যায়, বাম পাশেও তাই থাকতে হবে। সো সেই ক্ষেত্রে a+4 হচ্ছে এটা নতুনটার ভর সংখ্যা এবং z+2 হচ্ছে নতুনটার পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? যদি বিটা নির্গত হয়, তাহলে সেক্ষেত্রে দেখো, বিটা নির্গত হলে একটা মজার কাহিনী হয়। বলো তো, এটাও মাইনাস, এখানে একটা -1 আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস। তাহলে এটা মনে রেখো, যখন যে কোনো একটা পরমাণু থেকে বিটা রশ্মি নির্গত হবে, তখন কিন্তু এর পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে এবং ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। সেরকম টাইপের প্রচুর প্র্যাকটিস আছে, আমরা সেগুলো দেখব। এবার আসো বন্ধন শক্তি বা ভর ত্রুটি। কোনো একটা পরমাণু সে কিন্তু বন্ধনে আবদ্ধ থাকে, কোনো একটা নিউক্লিয়াস একটা বন্ধনে আবদ্ধ থাকে, তার একটা বন্ধন শক্তি থাকে। যদি আমরা ওই নিউক্লিয়াসকে তার বন্ধন শক্তি পরিমাণ শক্তি সাপ্লাই দেই, তাহলে কিন্তু তার প্রোটন নিউট্রনগুলো আলাদা আলাদা হয়ে যায়। সো এইখানে আমাদের এই যে বন্ধন শক্তিটা, কতটুকু বন্ধন শক্তিটা বা কতটুকু শক্তি দিলে এই প্রোটন নিউট্রনগুলো আলাদা হয়ে যাবে, সেই শক্তিটা আমরা কিভাবে বের করব? সো সেটা আমরা বের করতে পারি ভর ত্রুটির সাহায্যে। সো দেখা যায় যে আমাদের যখন একটা পরমাণু এরকম, বা যখন একটা নিউক্লিয়াস আবদ্ধ অবস্থায় আছে বা বন্ধনযুক্ত অবস্থায় আছে, তখন তাদের যে ভর, সেই ভরটা হয় কম। কিন্তু যখন তারা বিচ্ছিন্ন অবস্থায় থাকে, অর্থাৎ প্রোটনগুলো আলাদা আলাদা আছে, নিউট্রনগুলো আলাদা আলাদা আছে, তখন কিন্তু তাদের ভর, টোটাল ভর হয়ে যায় বেশি। সো এই দুইটার পার্থক্য থেকে আমরা কিন্তু ভর ত্রুটি বের করতে পারবো, ভরের পার্থক্যটা বের করতে পারবো। সো ভর ত্রুটি হচ্ছে, দেখো কিভাবে বের করলাম, z/mp। জেড মানে কি ছিল? জেড মানে হচ্ছে টোটাল পরমাণুর সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। সো প্রোটন সংখ্যা, এটাকে আমি গুণ দিলাম আমাদের প্রোটনের ভর দিয়ে, প্লাস, আচ্ছা ভালো কথা, সরি, এটা আমরা কি করছি, এটা আমরা ধরে নিছি যে শুরুতে এইটার যে আমাদের টোটাল ইয়াটা, এই পরমাণুটার যে টোটাল ভর সেটা হচ্ছে m, এবং আমাদের প্রোটনের ভর হচ্ছে mp আর নিউটনের ভর হচ্ছে mn। ঠিক আছে? তাহলে ভর ত্রুটি কত? এই প্রোটনের টোটাল ভর এবং নিউটনের টোটাল ভর যোগ করে যদি আমরা মূল নিউক্লিয়াসের ভর থেকে বাদ দেই, তাহলে কিন্তু আমরা ভর ত্রুটিটা পাবো। সো z/mp প্লাস a মাইনাস z/mn, এটা কি করলাম দেখো, এটা হচ্ছে আমাদের প্রোটনের যেই ভর, সেটার সাথে আমরা z দিয়ে গুণ দিলাম, কারণ কতগুলা প্রোটন আছে, z সংখ্যক প্রোটন আছে, কতগুলা নিউট্রন আছে, a মাইনাস z সংখ্যক নিউট্রন আছে, মাইনাস হচ্ছে m। m মানে কি? m মানে হচ্ছে আমাদের টোটাল যতটা মানে মূল যে ভরটা, সেটা নিউক্লিয়াসের মূল যে ভরটা সেটা। সো এটার তো ভর কম আর আলাদা আলাদাগুলোর ভর বেশি, তাহলে বেশি থেকে কমটা বাদ দিলে আমরা m পাবো। সো বন্ধন শক্তি হচ্ছে ডেল্টা mc²। এখান থেকে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি হচ্ছে বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই টোটাল ভর সংখ্যা। ঠিক আছে? সো বন্ধন শক্তি বের করতে বলে, আবার অনেক সময় কিন্তু নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কত, অর্থাৎ যদি টোটাল নিউক্লিয়ন থাকে 4টা, তাহলে একক নিউক্লিয়নে বন্ধন শক্তি কত, সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ কনভার্সন দেখো, 1 AMU এটা সমান আমরা জানি এত কেজি হয়। সো এই পরিমাণ ভরকে যদি আমরা ইকুইভ্যালেন্ট এনার্জিতে কনভার্ট করি, তাহলে সেই এনার্জির মান কত হয়, সেটা হিসাব করে আসে হচ্ছে 931 MeV। সো বুঝতে পারছো, এখান থেকে এই যে আমাদের সি এর মানটা, যে c² কেজিটা এখানে বসালাম, mc² বসানোর পর জুল আসলো, জুল থেকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি, ইলেকট্রন ভোল্ট থেকে মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করলে এটা আসলো। সো এটা খুব গুরুত্বপূর্ণ, দেখে রাখবা, 1 AMU সমান সমান 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, এইবার আসো আমরা
আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলা একটু তোমরা রিডিং পড়ে নিবা। এগুলা অলরেডি যা বলছে অনেক কিছুই দেখবা কমন আছে এখানে, কিন্তু এই তথ্যগুলা একটু পড়ে ফেলবা। এই যে সকল তড়িৎচুম্বকীয় রশ্মি চার্জ নিরপেক্ষ, যেমন গামা রশ্মি, এক্স রে রশ্মি, অবলোহিত রশ্মি। তো এরকম টাইপের কিছু এমসিকিউ প্রবলেমের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আছে, এই তথ্যগুলো একটু দেখে ফেলবা। অনেকগুলো কমন আছে কিন্তু, মানে যেগুলা একটু আগে আমরা কভার করছি সেগুলো আছে। সো এই যে গামা রশ্মির ধর্ম, নিউক্লিয় বলের বৈশিষ্ট্য, বিটা রশ্মির বৈশিষ্ট্য, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই যে তড়িৎ ক্ষেত্র এবং বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় নাকি হয় না, আয়নায়িত হয় নাকি হয় না, এই টাইপের অনেকগুলা তথ্য আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, সো আসো আমরা এমসিকিউ প্রবলেমগুলোর দিকে যাই। বোরের পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগ, এটা আমরা জানি। দেখো দ্বিতীয় কক্ষপথের কথা যেহেতু বলে দিছে, তাহলে h/2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক। এই দ্বিতীয় কক্ষপথ যেহেতু বলছে, এর মান 2 বসাবা, কাহিনী শেষ, ডান। পরের প্রবলেম দেখো কি বলছে। হাইড্রোজেনের n তম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ নিচের কোনটাই? দেখো r1 এর সাথে n স্কয়ার গুণ করে দিবা, যততম কক্ষপথ বের করতে বলবে জাস্ট n এর মানটা তত বসাবা। 2 বসাইলে দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ, 10 বসাইলে দশম শক্তি স্তরের ব্যাসার্ধ। আশা করি বুঝছো। সবার সাথে 0.53 আর্মস্ট্রং গুণ হবে। হাইড্রোজেন পরমাণুর n তম কক্ষপথের ইলেকট্রনের বেগ, এই ফর্মুলা দেখছো কিভাবে আসছে। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষপথের বেগের কত গুণ? সো আমরা কিন্তু দেখছি ভি এর সাথে এন এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। সো দেখো চতুর্থ কক্ষপথের ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষপথের বেগের কত গুণ, অর্থাৎ কক্ষপথের নাম্বারের সাথে বেগের সম্পর্ক যাচ্ছে, ভি ইজ প্রপোর্শনাল টু 1/n। তাহলে এখান থেকে v4/v2 এখান থেকে হিসাব করে আমরা কিন্তু সম্পর্কটা বের করে ফেলতে পারবো। আশা করি বুঝছো। সো এটা কত হয়? এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের বেগের অর্ধেক গুণ, 0.5 গুণ। আচ্ছা গেল। তারপরে আসো হাইড্রোজেন পরমাণুর বেগ বনাম ব্যাসার্ধ, এই যে মনে আছে আমরা একটু আগে দেখছিলাম একটা সূত্র, বেগের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কেমন আসলে। এটা ওই যে তোমার অধিবৃত্ত টাইপের হবে না, এটা কিন্তু আমাদের অধিবৃত্তাকার টাইপের হচ্ছে। তাহলে এইটা হচ্ছে উত্তর। ওকে, পরেরটায় যাচ্ছি। প্রথম এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তির অনুপাত কত? সো আমরা দেখছিলাম শক্তির যে অনুপাতটা, সেটা কিন্তু E is proportional to 1/n স্কয়ার, এই ফরম্যাটে যায়। তাহলে এখান থেকে শক্তির অনুপাত প্রথম এবং দ্বিতীয় কক্ষপথে শক্তির অনুপাত কত সেটা আমরা বের করে ফেলতে পারলাম, 4:1। হাইড্রোজেনের ভূমি অবস্থার শক্তি হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট হলে দ্বিতীয় কক্ষের শক্তি কত? সো যা থাকবে মানে ভূমির যে শক্তি স্তর থাকবে ডিভাইডেড বাই n স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় শক্তি স্তরের এনার্জি কত সেটা বের করে ফেলতে পারবো। বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর nth কক্ষে ইলেকট্রনের মোট শক্তি এবং বিভব শক্তির অনুপাত কত? সো আমাদের মোট শক্তি এবং বিভব শক্তির অনুপাত দেখো, এই যে 1:2, এগুলো কিন্তু দেখাইছিলাম। সো এগুলো মাথায় রেখো। তারপরে নিউক্লিয়াসের আয়তন ভর সংখ্যার সাথে কিভাবে সম্পর্কিত? এই যে আয়তনটা হচ্ছে ভর সংখ্যার সাথে সমানুপাতিক, আর যদি ব্যাসার্ধের কথা বলতো r is proportional to ছিল a⁻1/3, ঠিক আছে। ওকে, তারপরে কি এই যে কপারের ব্যাসার্ধ কত? সো এখানে দেখবা r0 এর মানটা কিন্তু দেওয়া আছে, তাহলে r0 ইন্টু a⁻1/3, এখান থেকে হিসাব করে আমরা r এর মানটা বের করে ফেলছি, সহজ কিন্তু। নিউক্লিয়াসে নিউট্রনের ক্ষেত্রে কোনটা সঠিক? এটা একটা চার্জহীন কণা, ঠিক আছে। এটা ক্ষয়প্রাপ্ত হয়ে প্রোটন, ইলেকট্রন এবং অ্যান্টি নিউট্রন তৈরি করে, এটা অত্যন্ত ভেদন ক্ষমতা সম্পন্ন, তিনটাই ঠিক। সো এগুলো বৈশিষ্ট্য থেকে জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। 1 AMU সমান সমান, এই দেখো তিনটাই কিন্তু ঠিক এখানেও। তারপরে কোনটা তেজস্ক্রিয় ক্ষয়ে নিঃসরিত হতে পারে না? প্রোটন কিন্তু কোনো তেজস্ক্রিয় ক্ষয়ে নিঃসরিত হয় না। কোনটি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস? আলফা, এটার মতন আর কি হিলিয়ামটা, মানে তোমার হচ্ছে হিলিয়ামের যেই ইয়াটা কি বলে এটা, হিলিয়াম নিউক্লিয়াসের মতন হচ্ছে আলফা কণাটা। তার মানে এই না কিন্তু যে আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, এটা না, ঠিক আছে। ওকে, সো নিচের তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু এবং অর্ধায়ু এর মধ্যে সম্পর্ক দেখাও। দেখো গড় আয়ু এবং অর্ধায়ু এর মধ্যে সম্পর্ক, গড় আয়ু আর অর্ধায়ুর মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, y = mx। তাহলে তো এই যে গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক সি হবে এখানে। পরের প্রবলেমে যাচ্ছি। দেখো পরের প্রবলেম কি, বিভিন্ন পদার্থের জন্য T12 বনাম ল্যামডা এর সঠিক লেখচিত্র কোনটা? সো আমরা জানি T12 সমান সমান কি হয়, 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। সো এখান থেকে দেখো এটার সাথে কিন্তু এটা ব্যস্তানুপাতে সম্পর্কিত, তাই না? তো যেহেতু ব্যস্তানুপাতে সম্পর্কিত এবং এটা অধিবৃত্তাকার সম্পর্ক, তাহলে T12 এর সাথে ল্যামডা সম্পর্কটা এইরকম হবে। আশা করি বুঝছো। এখানে সমস্যা কি, এটা লেগে গেছে, লাগবে না, অধিবৃত্তাকার গ্রাফ লাগবে না অক্ষের সাথে। তেজস্ক্রিয় রূপান্তরের সূত্র n সমান এটার লেখচিত্র কোনটাকে সমর্থন করে? এটা আমরা একটু আগেও দেখছি থিওরির মধ্যে, যে এটা একটা লগারিদমিক গ্রাফ, এক্সপোনেনশিয়ালি হ্রাস পায়।
রেডনের অর্ধায়ু এত, তাহলে ক্ষয় ধ্রুবক কত? ভাইয়া অর্ধায়ু জানলে ক্ষয় ধ্রুবকের মান বের করে ফেলতে পারবা। লন 2 এর মানটা মুখস্থ রাখবা 0.693, বা ক্যালকুলেটরে তো আছেই, হিসাব করতে পারবা। তেজস্ক্রিয় বিকিরণের একখণ্ড রেডিয়ামের 1/5 পরিণত হতে 5000 বছর সময় লাগে। রেডিয়াম খণ্ডটির ক্ষয় ধ্রুবক কত? সো ল্যামডার মান বের করতে বলছে, তোমরা ল্যামডার মান বের করে ফেলতে পারো এখান থেকে। এই যে n সমান সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, হ্যাঁ, এইটাকেই শর্ট করে কিন্তু এটা লেখা হয়েছে। তুমি যদি n বাই n নট নাও, দুই পাশে লন নাও, তারপর টি দিয়ে ভাগ দাও, এক্স্যাক্টলি কিন্তু এটাই চলে আসবে। এই যে এখানে যেটা আছে এটাই চলে আসবে। n ডিভাইডেড বাই n নট ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। লন নিয়ে নিলে লন n বাই n নট সমান সমান মাইনাস ল্যামডা ইন্টু টি। মাইনাসটাকে ওই পাশে যদি নিয়ে যাও, তাহলে লন n নট ডিভাইডেড বাই n সমান সমান ল্যামডা ইন্টু টি। তাহলে টি সমান সমান 1 বাই ল্যামডা লন n নট ডিভাইডেড বাই n। সো এখানে খেয়াল দেখো, এটা কিন্তু n নট বাই n। সো কি বলছে? তেজস্ক্রিয় বিকিরণের একখণ্ড রেডিয়ামের 1/5 পরিণত হতে, অর্থাৎ n এর মান হচ্ছে n নটের 1/5। তাহলে n নট বাই n কত? n নট বাই n কত? 5। তাহলে n নট বাই n হচ্ছে 5। সো এটা এখানে লেখা হয়েছে। সো 1/5 পরিণত হতে 5000 বছর সময় লাগে। রেডিয়াম খণ্ডটার ক্ষয় ধ্রুবক কত? সো ল্যামডার মান আমরা এখান থেকে হিসাব করে কিন্তু বের করে ফেলতে পারবো। ডান। কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুটি হলে 60 সময় পরে অক্ষত পরমাণু হবে প্রারম্ভিক পরমাণু সংখ্যার কত গুণ? খেয়াল করো, এখান থেকেই মজা শুরু। একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো পারবা। সো অর্ধায়ু বলছে টি, তাহলে বলো তো n নট থেকে যখন টি সময় অতিবাহিত হলো তখন আর অবশিষ্ট কতটা থাকবে? অর্ধায়ু যেহেতু, অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকবে, n নট বাই 2 থাকবে। এরপরে যখন আরও টি পরিমাণ সময় গেল, আরও টি হাফ পরিমাণ সময় গেল, অর্থাৎ মোট যখন 2 ইন্টু টি হাফ পরিমাণ সময় পার হলো, তখন এইটা যতটুকু ছিল তারও অর্ধেক পরিমাণ থাকবে না, অর্থাৎ n নট ডিভাইডেড বাই 2 স্কোয়ার। আরও যখন টি হাফ পরিমাণ সময় যাবে, অর্থাৎ 3 ইন্টু টি হাফ যাবে, তখন এখানে কত হবে? n নট ডিভাইডেড বাই 2 কিউব। তাহলে আমাদের কি বলছে? 60 সময় পরে, 6 ইন্টু অর্ধায়ু সময় পরে, তাহলে বলো তো অবশিষ্ট থাকবে কতটুকু? 2 টু দি পাওয়ার 6 না? তাহলে পরমাণুর সংখ্যা হবে মানে কি বলছে, অক্ষত পরমাণু বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা হবে প্রারম্ভিক পরমাণু সংখ্যার 1 বাই 2 টু দি পাওয়ার 6। এখন 1 বাই 2 টু দি পাওয়ার 6 মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 32, 64। সো 1 বাই 64। সো 64 ভাগের 1 ভাগ হবে উত্তর। এই আইডিয়াটা দিয়ে দেখো সামনের অনেকগুলো প্রবলেম সলভ করা যাবে। তেজস্ক্রিয় পদার্থের 4000 বছরে 1/32 অংশ অবশিষ্ট থাকলে এর অর্ধায়ু কত? খেয়াল করবা, যতটুকু অবশিষ্ট থাকবে বলে দিবে, বা যতটুকু ক্ষয় হবে বলে দিবে, চেষ্টা করবা অবশিষ্ট আছে কতটুকু আগে বের করতে। বলো তো এইটাকে কি আমরা 1/2 টু দি পাওয়ার 5 এর লিখতে পারি না? তার মানে এত অংশ আসলে অবশিষ্ট আছে, তার মানে কতটা অর্ধায়ু পার হয়ে আসছে বলো তো? 5 ইন্টু টি হাফ পরিমাণ সময় পার হয়ে আসছে না? তাহলে এই 5 ইন্টু টি হাফ মানে হচ্ছে 4000। তাহলে টি হাফ মানে কত? 4000 বাই 5 হচ্ছে 800। কথা বুঝছো? এখান থেকে 800 আসলো। আবার শোনো, ভালো করে শোনো। 1/32 অংশ অবশিষ্ট আছে। 1/32 অংশ অবশিষ্ট আছে। 1/32 মানে কি? এটাকে আমরা 2 এর কোনো পাওয়ারে কি প্রকাশ করতে পারি? ইয়েস পারি, 1/2 টু দি পাওয়ার 5। তাহলে আমরা দেখছিলাম যে 1/2 টু দি পাওয়ার n সংখ্যক অবশিষ্ট থাকে n ইন্টু টি হাফ সময় পরে। তাহলে n ইন্টু টি হাফ মানে 5 ইন্টু টি হাফ সমান সমান যত সময় অতিবাহিত হওয়ার পরে অবশিষ্ট ছিল সেই সময়টা 4000। তাহলে এখান থেকে টি হাফের মানটা বের করে ফেললাম 800। এটা কিন্তু নাহলে অনেকে বড় সূত্র দিয়ে করতে যাও, ওটা দিয়ে করতে গেলে কিন্তু সময় লেগে যাবে। কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রারম্ভিক পরমাণু সংখ্যা n নট, অর্ধায়ু 3 দিন হলে 15 দিন পরে অক্ষত পরমাণু সংখ্যা কত? বলো তো 15 দিন হওয়ার জন্য কয়টা 3 দিন তোমাকে অতিক্রম করা লাগছে? 15 দিন হওয়ার জন্য কয়টা 3 দিন তোমাকে অতিক্রম করা লাগছে? অর্ধায়ু 3 দিন, 5টা অর্ধায়ু তোমাকে অতিক্রম করা লাগছে না? তাহলে 5 ইন্টু টি হাফ। সো 5 ইন্টু টি হাফ, 5 ইন্টু টি হাফ সময় পরে কতটা অবশিষ্ট থাকবে? 1/2 টু দি পাওয়ার 5 বা 1/32। তাহলে n নট বাই 32। এই যে এ হচ্ছে আনসার। আশা করি বুঝছো। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু হচ্ছে এতদিন, তাহলে 5.4 দিন পরে। বলতো 1.8 এর সাথে 5.4 এর কোনো গুণিতক আছে নাকি? কারণ 1 টি হাফ, 2 টি হাফ, 3 টি হাফ করলে তো আমাদের জন্য ভালো। খেয়াল করে দেখো, এটা মানে হচ্ছে 3 ইন্টু টি হাফ, তার মানে 1/2 টু দি পাওয়ার 3 অংশ অক্ষত থাকবে। 1/2 টু দি পাওয়ার 3 মানে 1/8। ডান। রেডিয়ামের অর্ধায়ু 1600 বছর, 6400 বছর পরে প্রাথমিক পরিমাণের কত অংশ অক্ষত থাকবে? খেয়াল করো, 1600 বছর অর্ধায়ু, টি হাফ দেওয়া আছে। সো বলো তো 6400 বছর মানে কতটা অর্ধায়ু? 6400 বছর মানে কতটা অর্ধায়ু?
4টা অর্ধায়ু না, তাহলে কত অংশ অক্ষত থাকবে? 1/2⁴, তার মানে 1/16, এই যে 1/16 অংশ অক্ষত থাকবে। তারপরে আসো, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু হাফ দিন, তাহলে টি হাফ সমান বলে দিচ্ছে হাফ দিন। দেখো তো এটাকে কোনোভাবে 1.2 এর গুণিতক আকারে প্রকাশ করা যায়? 4 × 48, তাহলে 4 × টি হাফ সময় পরে কতটুকু অবশিষ্ট থাকবে? 2⁴, মানে কত? 1/16 অংশ অবশিষ্ট থাকবে। কি চাইছে? কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে? তো ক্ষয়প্রাপ্ত হবে কতটুকু? 1 - 1/2⁴। কথা বুঝছো? 1/2⁴ এইটুকু হচ্ছে অবশিষ্ট থাকবে। ক্ষয় হবে কতটুকু? 1 মাইনাস বাকি যেটা সেটা। তাহলে এটা যেহেতু 1/16, এটা যেহেতু 1/16, তাহলে আমরা পাবো হচ্ছে 15/16। ঠিক আছে, 15/16 অংশ এটা ক্ষয়প্রাপ্ত হবে। কোনো তেজস্ক্রিয়, আচ্ছা এগুলা হোমওয়ার্ক, একই টাইপের অঙ্ক, করতে পারবা আশা করি। এটাও একই টাইপের প্রবলেম, করে ফেলবা। এটাও হোমওয়ার্ক, করে ফেলবা। এটা 60% ক্ষয় হতে কতদিন লাগবে? দেখো যখন আসলে মিলানোর উপায় নাই তখন আমাদের ওই ফর্মুলা দিয়ে আগাইতে হবে। সো কিছু ম্যাথ তো করা লাগবে, যদি এটা কোনো বোর্ডে আসে নাই, কিন্তু বোর্ডে কিন্তু ওই টাইপের প্রবলেমগুলোই বেশি আসে, খেয়াল রেখো। এ বি সি 3টা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া আছে TA TB TC এবং তাদের ক্ষয় ধ্রুবক যথাক্রমে ল্যামডা এ, ল্যামডা বি, ল্যামডা সি। সো বলে দিছে দেখো এখানে ল্যামডা এ বড়, তারপর ল্যামডা বি, তারপর ল্যামডা সি হলে নিচের কোন সম্পর্কটা সঠিক? আমরা কি জানি বলো তো? ল্যামডার সাথে টি হাফ সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না? 0.693 ডিভাইডেড বাই ল্যামডা ছিল। তাহলে এখান থেকে দেখো যাদের ল্যামডা বড় তাদের কিন্তু টি হাফ ছোট। সো জাস্ট ওই অনুযায়ী এটা হয়ে গেল, কোনো ঝামেলা নাই। তারপরে দেখো ABC 4টা মৌলের অবক্ষয় ধ্রুবক দেওয়া আছে, তাদের পরমাণু সংখ্যা বনাম টি এর গ্রাফ দেওয়া আছে, কোনটা সবচেয়ে বেশি তেজস্ক্রিয়? বলতো যেটা খুব দ্রুত ক্ষয় হয়ে যাবে সেটা তো তত বেশি তেজস্ক্রিয়। কোনটা দ্রুত ক্ষয় হয়ে গেছে? এটা। তাহলে এ পদার্থটা হচ্ছে সবচেয়ে বেশি তেজস্ক্রিয়। এ এবং বি দুইটা মৌলের পরমাণু সংখ্যা বনাম সময়ের লেখচিত্র নিম্নরূপ। বলছে এ মৌলটার তেজস্ক্রিয়তা বেশি, দেখো এ মৌলটার তেজস্ক্রিয়তা বেশি, ট্রু। বি মৌলটার অর্ধায়ু কম, ভাইয়া দেখো এটা তেজস্ক্রিয়তা কিন্তু মানে ল্যামডার মান কিন্তু কম, তাহলে অর্ধায়ু কিন্তু বেশি হবে, তাহলে এটা হবে না। বি মৌল ক্ষয় হতে অধিক সময় লাগে, হ্যাঁ দেখা যাচ্ছে ক্ষয় হতে অধিক সময় লাগে, তাহলে 1 আর 3 দুইটা সঠিক। এ সমান সমান কত? দেখো এ সময় কিন্তু যতটুকু পরমাণু ছিল তার অর্ধেক এখন অক্ষত আছে, তাহলে এ এর মান হচ্ছে 0.5 n0। তাহলে এটা কি টি হাফ না? তাহলে টি হাফ মানে কত? 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এবং বলছে উদ্দীপকে বি সমান কত? সো বি হচ্ছে গড় আয়ু। সো গড় আয়ু সমানটা আমরা দেখছিলাম না, গড় আয়ুর সময়টা কিন্তু টি হাফের থেকে বড় হয় এবং গড় আয়ু পর্যন্ত যেতে যেতে সম্পূর্ণ খণ্ডের 37% মতন অক্ষত থাকে। তো এই যে 0.37 n0, এটা তুমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখাইতে পারো, এটা মাথায় রেখো, এটা কাজে লাগবে। যে গড় আয়ু সমান সময় পরে কিন্তু কোনো একটা পদার্থের 1/λ পরিমাণ অংশ অবশিষ্ট থাকে। ওকে, ও সরি কি বললাম, 0.37 × n0 পরিমাণ অংশ অবশিষ্ট থাকে। নিউক্লিয়াসের ভর ত্রুটি সঠিক সমীকরণ কোনটি? এটা দেখছো যে ZMP, মানে এটা হলো ওই যে ভাঙা অবস্থাতে মোট ভর কত মাইনাস হচ্ছে সম্পূর্ণ অবস্থায় মোট ভর কত। ভাঙা অবস্থার মোট ভর বেশি, সম্পূর্ণ অবস্থার মোট ভর কম, বেশি থেকে কম বাদ দিয়ে আমরা কিন্তু হিসাব করে ফেলতে পারলাম যে ভর ত্রুটি কত। কোন নিউক্লিয়াসটির প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি সর্বাধিক? এটা জ্ঞানমূলক প্রশ্ন। আয়রন। একটা হিলিয়াম নিউক্লিয়াসের বন্ধন শক্তি দেওয়া আছে, তো গড় বন্ধন শক্তি বের করতে চাইলে মোট বন্ধন শক্তিকে নিউক্লিয়ন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, জাস্ট কিচ্ছু না। এরপরে কি কোন নিউক্লিয়াসের ভর ত্রুটি বলা আছে, সো বন্ধন শক্তি কত? এগুলো খুবই সহজ, যখন তোমাকে AMU ফর্মে কোনো একটা কিছু বলে দিবে তার সাথে জাস্ট 913 না 931 MeV গুণ করবা, 931 MeV গুণ করবা। আমরা দেখছিলাম না ওই যে প্রমাণ করে আসছিলাম, মনে আছে? 931 MeV গুণ করবা। ওই যে 1 AMU কে যখন আমরা কনভার্ট করছিলাম, মনে আছে? 1 AMU কে যখন আমরা কনভার্ট করেছিলাম, এই দেখো 1 AMU সমান ছিল ইকুইভ্যালেন্ট টু 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে এইটা জাস্ট কত AMU এটা তুমি যদি জানো, কত AMU এটা তুমি যদি জানো, তাহলে কিন্তু বন্ধন শক্তি কত এটা সহজেই বের করে ফেলতে পারবা। হ্যাঁ, তাহলে এত AMU, তাহলে বন্ধন শক্তি কত, জাস্ট এটা দিয়ে গুণ দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। পরের প্রবলেমে যাচ্ছি, দেখো ইলেকট্রন ভোল্ট, 1 ভোল্ট বিভব পার্থক্যে একটা ইলেকট্রন সরাতে যে কাজ
আমরা ওই যে ডাব্লিউ সমান কিউভি থেকে জানি, ডাব্লিউ সমান কিউভি থেকে জানি। সো কিউ একটা ইলেকট্রনের জন্য 1 ভোল্ট বিভব পার্থক্য সরাতে যে কাজ সেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। কোয়ান্টাম বলবিদ্যায় ব্যবহৃত শক্তির একক, যেহেতু কোয়ান্টাম বলবিদ্যায় খুব অল্প এনার্জি নিয়ে কাজ হয়, সো ইলেকট্রন ভোল্ট খুবই ছোট্ট একটা একক কিন্তু। সো কোয়ান্টাম বলবিদ্যায় ব্যবহৃত শক্তির একক এটা। এবং 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান দেখো 10⁻⁹ জুল। সো তিনটাই কিন্তু সঠিক। পরেরটায় যাচ্ছি, যখন কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গত হয় তখন পর্যায় সারণীতে মৌলের অবস্থা নিচে নেমে যায় কতটুকু? দেখো যখন আলফা কণা নির্গত হয় তখন কি -2 হয় না? তার মানে 2 ঘর কিন্তু নিচে নেমে যায়, পারমাণবিক সংখ্যা যেটা সেটা 2 ঘর কমে যায়। তারপরটা দেখো, একটা বিটা কণা নির্গত হলে নিউক্লিয়াসের পূর্ণ সংখ্যা 1 বৃদ্ধি পায়। এগুলো কিন্তু সব থিওরির মধ্যে বলে আসছিলাম। এবার আসো, বেরিলিয়াম হিলিয়াম দুইটা যোগ করে কার্বন পাইছো, এটা পাইছো বলছে গঠিত এক্স কণাটা আসলে কিসের? সো দেখো, আমরা এখান থেকে যদি দেখি যে 9 আর 4 এই দুইটা যোগ করলে কত হচ্ছে? 13, এটা 12, তার মানে এটা অবশ্যই ভর সংখ্যা 1 হতে হবে। 4 আর 2 6, এটাও 6, তার মানে এটা 0 হতে হবে। সো এটা কি ধরনের অণু, বা এটা কি ধরনের কণা, সরি কি ধরনের কণা? এটা হলো নিউট্রন। পরের প্রবলেমে যাচ্ছি, দেখো এই বিক্রিয়ায় বলছে যে এক্স কণাটা কোনটা। সো যোগ করো, 14 আর 4 18, এখানে 17, তাহলে এটা 1 হবে। 7 আর 2 যোগ করে 9, 8, এখানে 1 হবে, তাহলে 1 1, এটা কিন্তু প্রোটন, ঠিক আছে। তারপরে এখানে দেখো আমাদের 4 আর 4 এ পাশে 8 আছে, তাহলে এ পাশে 8 আনতে হবে, তাহলে এখানে 1 হতে হবে। 2 আর 2 4, এখানে 3 আছে, 1 আনতে হলে 4, তাহলে এটাও কিন্তু একটা কি প্রোটন। সো এগুলো ইজি আছে, এগুলো করে ফেলতে পারবা। সো এই বিক্রিয়াটা দেখো, এখানে হচ্ছে ইউরেনিয়ামের যে ভর সংখ্যা 235 প্লাস 1, এটা মিলে হচ্ছে 236, এটা মিলে হচ্ছে 236, আর এখানে কত 141 আর 92, দুইটা মিলে হচ্ছে আমাদের 233, তাই না? তাহলে ভর সংখ্যা বাকি থাকে কত? 3টা। আর এদিকে এটা হলো 92, এটা কত 56, আর এটাও 92 আসছে, তার মানে কি এটা হলো 0। এই যে এটা এমন একটা পদার্থ বসবে যার এখানে 0, এখানে 3, কিন্তু 3 তো আর থাকবে না, থাকলে 1 থাকতে পারে নিউট্রনের জন্য। সো তাহলে এখানে 3 ইন্টু নিউট্রন, 3টা নিউট্রন কিন্তু এখান থেকে বের হবে। এই বিক্রিয়াটা কিন্তু মুখস্থ করে ফেলবা, এটা অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে। ওকে, তারপরে দেখো অ্যালুমিনিয়ামের সাথে হিলিয়াম যোগ করে এক্স প্লাস নিউট্রন হচ্ছে, এখান থেকে এক্স কোনটা? সো এখান থেকে দেখো 27 আর 4 যোগ করে হচ্ছে 31, তাহলে এটা হচ্ছে 30, 13 আর 15, এখানে 0, তাহলে এটা 15, তাই নাকি ফসফরাস? এটা হচ্ছে ফসফরাস। ওকে, একটা তেজস্ক্রিয় মৌল 2টা আলফা কণা এবং 3টা বিটা কণা নিঃসরণ করে, নতুন মৌলের পারমাণবিক সংখ্যা Z' এবং ভর সংখ্যা এত এর মান কত হবে? খেয়াল করো কি করছে, 2টা আলফা কণা নির্গত করছে, 3টা বিটা কণা নির্গত করছে, তাহলে এই Y এর ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কত হবে বলো? সো এর সাথে দেখো 4 দুগুণে 8 বাদ যাবে, এবং হ্যাঁ এবং না, a মাইনাস 8 হবে উপরে, আর নিচে কি হচ্ছে দেখো, Z এর থেকে 2 দুগুণে 4 বাদ যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 3 যোগ হবে, তাহলে Z মাইনাস 4 প্লাস 3, তাহলে কত হচ্ছে এখান থেকে? a মাইনাস 8 Z মাইনাস 1। এই যে সি হচ্ছে এটার আনসার। আশা করি বুঝছো এটা কেমনে হয়েছে, বুঝছো তো? 4 দুগুণে 8, তাইলে 8টা ভর সংখ্যা কমছে, 2 দুগুণে 4, এটা মাইনাস হয়েছে, আর 3 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস 3 হয়েছে, বুঝছো? পরেরটায়, একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস প্রথম ধাপে এইটা এবং এইটাতে পরিণত হয়, এই দুই ধাপে কি কি রশ্মি নির্গত হয়? সো খেয়াল করো, এই দুই ধাপে কি কি রশ্মি নির্গত হয়। আমাদের ইউরেনিয়াম 92, এটা হচ্ছে 238 আছে, ঠিক আছে, এবং এখান থেকে আসে হচ্ছে এটা 90, এটা আসে হচ্ছে 234। সো খেয়াল করো, আমাদের যদি এটা 2,4 হয়, তাহলে আমাদের একটা আলফা কণা যদি বের হয়, তাহলে কিন্তু আলফা কণা মাইনাস হলে কিন্তু 92টা 90 হয়ে যায়, 238টা 234 হয়ে যায়। পরবর্তী ধাপে কি হয়েছে দেখো, একটা বেড়ে গেছে, তাহলে কি বেড়ে যায় কখন? যখন বিটা নির্গত হয়। সো বিটা নির্গত হয়, প্যালাডিয়াম যেটা, সেটা হচ্ছে 90টা হয়ে গেছে 91, এবং 234 234ই আছে, তার মানে একটা আলফা কণা এবং একটা বিটা কণা কিন্তু এখানে নির্গত হয়েছে। ওকে, তাহলে এইখান থেকে কয়টা আলফা কণা নির্গত হয় হিসাব করে দেখবা, এগুলো অ্যান্সার দেওয়া আছে, মিলাই নিবা। সো 1 কেজি ইউরেনিয়াম হতে শক্তির পরিমাণ কত? সো এটা মাথায় রেখো যে আমাদের একটা ইউরেনিয়াম পরমাণু থেকে কিন্তু 200 মেগা ইলেকট্রন ভোল্ট আমরা এনার্জি পাই। একটা ইউরেনিয়াম পরমাণু থেকে 200 মেগা ইলেকট্রন ভোল্ট নিউক্লিয়ার বিক্রিয়ায় পাওয়া যায়। সো তাহলে 1 কেজিতে কতটা পরমাণু আছে? একটা পরমাণু থেকে 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি যদি পাওয়া যায়, 1 কেজিতে কয়টা পরমাণু আছে সেটাই আমরা এখানে হিসাব করলাম। তো সেটা হিসাব করে টোটাল এনার্জির পরিমাণ কত জুল আসলো,
মেগা ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করলাম, কিলোওয়াট আওয়ারে কনভার্ট করলাম, এবং এখান থেকে অ্যান্সার যেটা আসে সেটা মিলাই ফেলবো। ওকে, তারপরে এটা বিক্রিয়াটা কোন ধরনের? এটা হলো ফিশন বিক্রিয়া, ফিশন ফিউশন এগুলো একটু রিডিং পড়ে যেও। বিক্রিয়াটাতে আচ্ছা এটা ওইটা না, আচ্ছা এটা মনে হয় এইটার কথা বলছে। হ্যাঁ, এই বিক্রিয়াতে উৎপন্ন শক্তির পরিমাণ কত? উৎপন্ন শক্তির পরিমাণ হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা মাথায় রেখো। হ্যাঁ, আলফা বিটা গামা যথাক্রমে এক্স ওয়াই জেড হতে রশ্মির বিকিরণ বোঝানো হয়েছে। এম মৌলের ভর সংখ্যা 210 এবং পারমাণবিক সংখ্যা 82। সো ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যাটা কত হবে? সো খেয়াল করো, আমাদের এম মৌলের পারমাণবিক এম মৌলের ভর সংখ্যা বলেছে 210। ভাই দেখো, এইটা যদি 210 হয়, গামা প্রবেশ করুক বা বের হয়ে যাক, এটা কিন্তু সেম থাকবে 210। আলফা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু ওর ভর সংখ্যা 4 কমে যাওয়ার কথা, তাহলে এখানে কিন্তু 214 হওয়ার কথা। আর বিটা যেহেতু এটা আগের মতনই থাকবে, তাহলে ভর সংখ্যার হিসাবটা আমরা করে ফেললাম। এখন দেখো, আমাদেরকে বলছে যে এম মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 82। পারমাণবিক সংখ্যা যদি 82 হয়, এটা 82 হলে এটাও কিন্তু 82 হবে। গামা ঢুকলো বেরোলো কোনো সমস্যা নেই, একই থাকবে সব কিছু। আলফার ক্ষেত্রে 2 কিন্তু কমে যায়, তাহলে এটা কত হয়ে যাবে? 84 হয়ে যাবে। এবং বিটা যেহেতু এটা 1 বেড়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে 83। ঠিক আছে, বিটা নির্গমন করলে একটা বের হয়, একটা পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। তো তাহলে এটা উত্তর 84। ওকে, তারপরে প্রশ্ন কি বলছে? উদ্দীপকে এক্স এবং ওয়াই মৌল আসলে পরস্পর কি? দেখো তো, উদ্দীপকের এক্স মৌল এবং ওয়াই মৌল এদের কি সেম? দুইটার ভর সংখ্যা সেম না? তাহলে ভর সংখ্যা যেহেতু সেম, এরা পরস্পর কিন্তু আইসোবার, এরা পরস্পর আইসোবার। এবার আমাদের লাস্ট অধ্যায় সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, এর মধ্যে চলে যাই চলো। সো এখানেও কিন্তু আসলে ওই জ্ঞানমূলক টাইপের অনেকগুলা তথ্য আছে। সো এই তথ্যগুলা এগুলা একবার একটু রিডিং পড়ে যাবা ভাইয়া, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু এখানে এমসিকিউ আসে। প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। সো এখানে এই যে নিচের কোনগুলো অর্ধ পরিবাহক, জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, পরিবাহীর অনেকগুলা বৈশিষ্ট্য দেওয়া আছে, অর্ধ পরিবাহীর অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, অন্তরকের বৈশিষ্ট্য দেওয়া আছে, তারপরে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যগুলা, তারপর পি টাইপ, এন টাইপের কোনটার মেজর বাহক কোনটা, মাইনর বাহক কোনটা, এই সবগুলা কিন্তু এখানে দেওয়া আছে। তড়িৎ প্রবাহের জন্য দায়ী কোনটা, ডোপ্যান্ট কোনগুলা, সো দাতা পরমাণু, গ্রহিতা পরমাণু, প্রত্যেকটা থেকে কিন্তু অবজেক্টিভ আসে। এগুলো অবশ্যই একবার করে রিডিং পড়ে যাওয়াই। ওকে, এগুলা বাদ দিবা না আর কি কোনোভাবেই। তারপর ডায়োডের ক্ষেত্রে যে সমস্ত তথ্যগুলো মাথায় রাখতে হবে, তারপর সম্মুখ ঝোঁক, বিমুখী ঝোঁকের ক্ষেত্রে কখন কিভাবে কি হয়, এগুলো সব কিন্তু এখানে আছে। একবার করে, জাস্ট একবার করে রিডিং পড়ে যাবা এগুলা। ওকে, ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের ট্রানজিস্টরের ক্ষেত্রে পি টাইপ, এন টাইপ ট্রানজিস্টরের যে সিম্বলগুলো আছে, সিম্বলগুলো মাস্ট দেখবা। তারপরে হচ্ছে ট্রানজিস্টরের টোটাল 3টা পার্ট থাকে, একটা হচ্ছে বেজ, এমিটার, কালেক্টর। কোনটার সাইজ কেমন, কোনটার ডোপিং কেমন, কতটুকু করা হয়, এই রিলেটেড ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ। এগুলো সব এর মধ্যে কিন্তু আছে। যে আকারের দিক থেকে সংগ্রাহকটা সবচেয়ে বড়, মানে কালেক্টরটা সবচেয়ে বড়, তারপরে এমিটার, তারপরে হচ্ছে বেজ। আর ডোপিংয়ের ক্ষেত্রে নিঃসারক বা এমিটারটা সবচেয়ে বেশি ডোপিং করা অবস্থায় থাকে, সংগ্রাহকটা মিডিয়াম ডোপ করা থাকে, আর পিঠ বা বেইজে খুবই কম পরিমাণ ডোপিং করা থাকে। ওকে, সো এখানে তারপরে আমাদের নাম্বার সিস্টেমের যে পার্টগুলো আছে, এগুলো তোমরা রিসেন্টলি আইসিটিতে পড়ছো, এগুলো নিয়ে আমি একেবারেই আর বেশি গাজাবো না, এগুলো তোমরা পারো, ভালো পারো। সো পরিবাহীর তাপমাত্রার সাথে পরিবাহিতার সম্পর্ক কি? দেখো, পরিবাহীর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়ার সাথে সাথে রোধের পরিমাণ বাড়ে। তার মানে কি, পরিবাহিতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। সো তাপমাত্রার সাথে পরিবাহিতার সম্পর্ক হচ্ছে এরকম ডিক্লাইনিং একটা সম্পর্ক। বাকি সবগুলো সম্পর্ক কিন্তু দেখো এখানে বৃদ্ধি পাচ্ছে, সো এটা কিন্তু হ্রাস পাচ্ছে। ওকে, নিষিদ্ধ শক্তি ব্যান্ড থাকে কোথায়? সো নিষিদ্ধ শক্তি ব্যান্ড থাকে পরিবাহীতে, কিন্তু দুইটা ব্যান্ড একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে থাকে। যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড একটার সাথে একটা ওভারল্যাপ করে থাকে, কিন্তু আমাদের হচ্ছে এই অর্ধপরিবাহী এবং অন্তরকে কিন্তু একটা গ্যাপ থাকে। অর্ধপরিবাহীতে যতটুকু গ্যাপ থাকে, অন্তরকে কিন্তু তার থেকে আরও বেশি পরিমাণে গ্যাপ থাকে। সো 2 আর 3 হচ্ছে এটার উত্তর। পরেরটাই কি? পর্যায় সারণীর কোন মৌলটি ব্যবহার করে এন টাইপ অর্ধপরিবাহী পাওয়া যায়? আমরা জানি এন টাইপ মানে নেগেটিভ টাইপ, অর্থাৎ ইলেকট্রন বেশি থাকতে হবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পঞ্চযোজী যে টাইপের পদার্থগুলো আছে, যারা হচ্ছে লাস্টের শেলে 5টা ইলেকট্রন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যদি আমরা ওইটা দিয়ে ডোপিং করি, পঞ্চযোজী পরমাণু দিয়ে ডোপিং করি, তাহলে কিন্তু এন টাইপ অর্ধপরিবাহী পাওয়া যাবে। সো এই ক্ষেত্রে এই যে বিসমাথ, এটা হচ্ছে উত্তর। তারপরে বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পাবে, অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পাবে কখন? যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়। হ্যাঁ, ঠিক আছে, কারণ দেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে কিন্তু পরিবাহীর পরিবাহিতা হ্রাস পায়, কিন্তু অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায়।
কারণ কি, যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন কিন্তু আমাদের এই যোজন ব্যান্ডের যে সমস্ত ইলেকট্রনগুলো আছে তারা কিন্তু অতিরিক্ত পরিমাণ এনার্জি গ্রহণ করে তারা পরের শক্তি স্তরে চলে যেতে পারে, অর্থাৎ পরিবহন ব্যান্ডে তারা চলে যেতে পারে। সো বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা তাহলে বৃদ্ধি পায় কিন্তু এই জন্যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে, ঠিক আছে। সো তাপমাত্রা বাড়লে বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পাবে। এতে ত্রিযোজী মৌল মিশানো হয়, হতে পারে পঞ্চযোজী মৌল মিশানো হয়, হতে পারে, ঠিক আছে। ডোপিং করার ক্ষেত্রে দুইভাবেই তো করা যেতে পারে। সো 1 2 3 তিনটাই কারেক্ট। পিএন জাংশনের সংযোগস্থলে ডিপ্লেশন সৃষ্টির কারণ কি? দেখো, মূলত ডিপ্লেশন লেয়ারটা সৃষ্টি হয়েছিল কেন? কারণ আমরা যখন একটা পি টাইপ একটা এন টাইপকে একসাথে করছিলাম, পি টাইপের মধ্যে কিন্তু ছিল হোলের আধিক্য এবং এন টাইপের মধ্যে ছিল ইলেকট্রনের আধিক্য। সো যখন একটার সাথে একটাকে মার্জ করা হলো তখন কিন্তু একটাতে ইলেকট্রনের আধিক্য আর একটাতে ইলেকট্রনের সংখ্যা কম। সো এখানে কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ইলেকট্রনের ট্রান্সফারটা হয়েছে, বা হোলের মাধ্যমে, উল্টাভাবে চিন্তা করলে হোলের মাধ্যমে কিন্তু ট্রান্সফারটা হয়েছে। সো আধান বাহক যেগুলা সেগুলার ব্যাপনের মাধ্যমে কিন্তু একটা ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হয়, ঠিক আছে। ওকে, পরের প্রবলেমে দেখো, ডায়োডের পিএন জাংশনে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করা না হলে উহার নিঃশেষিত অঞ্চলে কি থাকে? একটু বুঝে যেতে পারো জিনিসটা। দেখো, মাঝখানের দাগটা আপাতত ইগনোর করো, মাঝখানের এই দাগটা আপাতত ইগনোর করো। সো যেটা বললাম, যখন এখানে পি টাইপ আছে আর এন টাইপ আছে, এপাশে হচ্ছে পি টাইপ, এপাশে আছে এন টাইপ, তাই না? তো যখন এগুলাকে একসাথে করলাম তখন কিন্তু এখান থেকে ইলেকট্রনগুলো এই পাশে চলে আসলো, ইলেকট্রনগুলো এই পাশে চলে আসলো, ইলেকট্রনগুলো এই পাশে চলে আসলো। আর এটা মূলত কি কারণে হয়েছে? ব্যাপন প্রক্রিয়ার কারণে হয়েছে। সো প্রথমে তো এন টাইপটা নিউট্রাল ছিল, পি টাইপটা নিউট্রাল ছিল। যখন ইলেকট্রনটা এই পাশে চলে আসলো তখন কিন্তু এটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেল, এটা নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেল। তাহলে এইখানে কিন্তু যে লেয়ারটা তৈরি হলো এটাকে কিন্তু আমরা বলছিলাম ডিপ্লেশন লেয়ার। সো যতক্ষণ না আমরা বাইরে থেকে কোনো এক্সটার্নাল পাওয়ার ইউজ, মানে এক্সটার্নাল কোনো সোর্স দিয়ে এই বিভব প্রাচীরটাকে ভাঙছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে কি থাকবে? আধান থাকবে, হ্যাঁ, আয়ন থাকবে। সো ডায়োডের পিএন জাংশনে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করা না হলে উহার নিঃশেষিত অঞ্চলে থাকবে হচ্ছে কি বলতো? শুধু আয়ন। ওকে, নিচের কোনটা ডায়োডের সম্মুখ ঝোঁক নির্দেশ করে? দেখো, সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে সবসময় কিন্তু পি এর সাথে দিতে হবে উচ্চ ভোল্টেজ আর এন এর সাথে দিতে হবে নিম্ন ভোল্টেজ। সো এগুলার দিকে যদি খেয়াল করো, দেখো এটা উচ্চ ভোল্টেজ, এন এর সাথে হবে না। এটাও কিন্তু উচ্চ ভোল্টেজ, 0 আর -1 এর মধ্যে 0 হচ্ছে উচ্চ ভোল্টেজ, এটাও হবে না। +1 উচ্চ ভোল্টেজ, এটাও হবে না। তাহলে এটাই কিন্তু আনসার, এটা উচ্চ, এটা নিম্ন। ওকে, পরেরটা, বিপরীত ঝোঁকে যখন পিএন জাংশনে তড়িৎ প্রবাহ হঠাৎ করে অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় তখন এই ঘটনাকে কি বলে? এটাকে বলা হয় জেনার ক্রিয়া। আমরা যদি গ্রাফটার দিকে একটু মনে করে দেখি, যে আমাদের ওই যখন সম্মুখ ঝোঁকে থাকে তখন কিন্তু এইরকম একটা গ্রাফ হয়, বিপরীত ঝোঁকের ক্ষেত্রে এইরকম একটা গ্রাফ আমরা পাই। সো হঠাৎ করে যেই পয়েন্টে কারেন্টটাকে বৃদ্ধি পায় এইটাকে আমরা বলি জেনার ভোল্টেজ, এবং এই ক্রিয়াটাকে বলা হচ্ছে জেনার ক্রিয়া। এবং বিপরীত ঝোঁকে কিন্তু অলরেডি কিছু অল্প পরিমাণ কারেন্ট থাকে, এটাকে বলা হয় লিকেজ কারেন্ট, ঠিক আছে। মূলত আমাদের মাইনরিটি চার্জ ক্যারিয়ার যেগুলো থাকে সেগুলোর কারণে কিন্তু লিকেজ কারেন্টটা আমরা পাই। সো এটা হচ্ছে জেনার ক্রিয়া। ওকে, সো নিচের ডায়োডে ভি নট এর আসন্ন মান কত? খেয়াল করো, এটা কিন্তু একটা রিভার্স বায়াসে আছে, তাই না? রিভার্স বায়াসে আছে। সো এটা যদি 10 ভোল্ট হয় এখানেও কিন্তু 10 ভোল্ট পাওয়া যাবে। ওকে, তারপরে জার্মেনিয়ামের তৈরি একটা পিএন ডায়োডের সম্মুখী ঝোঁকে সংযুক্ত করায় নিচের আইভি লেখচিত্র পাওয়া গেল। ওপি দ্বারা নির্দেশিত বিভবকে বলা হয় বিভব বাধা ভোল্টেজ, অর্থাৎ এই বিভব না দেওয়া পর্যন্ত কিন্তু দেখা যাবে কারেন্টের ফ্লো হবে না, একটা বাধা থাকবে। সো এই ভোল্টেজটাকে আমরা বলছি বিভব বাধা ভোল্টেজ, ঠিক আছে। ওকে, তারপরে কি, কোন ডিভাইসটা পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তর করতে পারে? সো যেটা এসিকে ডিসিতে কনভার্ট করতে পারে কোনগুলা? ডায়োড, ঠিক আছে। ডায়োডটা একমুখীকরণ করতে পারে। উদ্দীপক একটা ডায়োডের আইভি লেখচিত্র দেখানো হলো, ডায়োডের গতীয় রোধ কত? সো গতীয় রোধ হচ্ছে ডেল্টা, আমরা জানি ভি বাই আর, ভি ইজ ইকুয়ালস টু আই আর, তাহলে আর সমান সমান ডেল্টা ভি বাই ডেল্টা আই। সো যখন আমাদের ওই যে সম্মুখবর্তী ঝোঁকে যখন এই যে গ্রাফটা ক্রমান্বয়ে বাড়তে থাকে সেই সময় কিন্তু রোধের মানটা, যেহেতু গ্রাফটা পরিবর্তন হচ্ছে, ওহমিক রোধে কি হয়? ওহমিক রোধে কিন্তু আই আর ভি এর গ্রাফটা একদম প্রপোর্শনাল এরকম হয়। কিন্তু যখন আমাদের এটা আমরা ডায়োডের ক্ষেত্রে চিন্তা করি তখন কিন্তু গ্রাফটা এইরকম টাইপের হয়, ঠিক আছে, এইরকম টাইপের হয়। অর্থাৎ এখানে ঢালটা এক এক পয়েন্ট এক এক রকম, তাই রোধটাও কিন্তু এক এক পয়েন্ট এক এক রকম। যেহেতু রোধটা এক এক পয়েন্ট এক এক রকম, এই জন্য এই রোধটাকে আমরা বলি গতীয় রোধ, ঠিক আছে। সো গতীয় রোধের ক্ষেত্রে আমাদের এখানে ডেল্টা ভি কতটুকু, ডেল্টা ভি এতটুকু, ডেল্টা আই এতটুকু, এটা হিসাব করে আমরা কিন্তু আর এর মান পাইছি 2 ওহম। গেল। বিমুখী ঝোঁকের বৈশিষ্ট্য কি? বিভব প্রাচীর বৃদ্ধি পায়, ঠিক আছে। বিমুখী ঝোঁকে কিন্তু বিভব প্রাচীর বৃদ্ধি পায়, রোধ তাইলে বেড়ে যায়, এবং প্রাথমিক পর্যায়ে প্রবাহ পাওয়া যায় না। না, প্রাথমিক পর্যায়ে তো প্রবাহ পাওয়া যায়, দেখছিলাম না বিপরীত ঝোঁকে কি হয়? শুরু থেকেই কিন্তু একটা লিকেজ কারেন্ট থাকে। তাহলে 1 আর 2 হচ্ছে এটার উত্তর।
পূর্ণ তরঙ্গ একমুখীকরণ বর্তনী তৈরি করা যায় 2টা ডায়োড দিয়ে এবং 4টা ডায়োড দিয়ে, 2টা এবং 4টা দিয়ে তৈরি করা যায়। উদ্দীপকে ব্যবহৃত রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? 12 ভোল্ট। সিলিকনের জন্য 0.3 ভোল্ট 0.7 ভোল্ট ড্রপ হবে, জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট ড্রপ খাবে, এটা গ্রাউন্ডে হচ্ছে 0। সো তাহলে এই 5.6 ওহমের এক পাশে হচ্ছে 12 মাইনাস 0.7 মাইনাস 0.3 আর এক পাশে 0 ভোল্ট, তাহলে ডেল্টা ভি আমি জানি, আর দিয়ে ভাগ করলে আই এর মান কত হবে বের করে ফেলতে পারবো। ব্যাস এখানে এটাই কিন্তু হিসাব করে বের করে ফেলতে পারবো। একটা ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ 5 মিলি অ্যাম্পিয়ার, ভূমি প্রবাহ এত হলে নিঃসারক প্রবাহ কত হবে? সংগ্রাহক প্রবাহ কোনটা? ওই যে কালেক্টর কারেন্ট আইসি, আমরা কিন্তু এই ফর্মুলা জানি যে ই সমান সমান এমিটার কারেন্ট সবসময় বড় হয়, আই সমান সমান আইসি প্লাস আইবি। সো আমাদের আইসি এর মান দেওয়া আছে, আইবি এর মান দেওয়া আছে, নিঃসারক প্রবাহ আইই এর মান কত বের করতে বলছে, নর্মাল ইকুয়েশনের মধ্যে বসাই হয়ে গেল। একটা এনপিএন ট্রানজিস্টরের বর্তনীতে আইবি দেওয়া আছে, আইই দেওয়া আছে, বর্তনীর প্রবাহ লাভ বিটা এর মান কত হবে নির্ণয় করো। সো বিটা এর ক্ষেত্রে দেখো, বিটা মানে আমরা জানি আইসি বাই আইবি, আবার আলফা সমান কি ছিল? আইসি ডিভাইডেড বাই আইই। আলফা এবং বিটা পারস্পরিক যেই সূত্র সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। সো আমাদের এখান থেকে এগুলো খুবই সহজ সহজ অঙ্ক, কিন্তু আমাদের আইই দেওয়া আছে, আইবি দেওয়া আছে, আইসি বের করে ফেললাম, তারপর বিটার মান আইসি বাই আইবি করে 72 পাইছি। বিটার মান কিন্তু সবসময় একের থেকে বড় হয়। সো প্রবাহ লাভ মানে হচ্ছে বিটা, বিটা সমান 80 দেওয়া আছে, নিঃসারক প্রবাহ 9.8 মিলি অ্যাম্পিয়ার দেওয়া, তাহলে পিট প্রবাহ কত বের করতে হবে? সো আমরা যেহেতু আইসি সমান এত আইবি পাইছি, ফর্মুলার মধ্যে বসায় আই বের করে ফেললাম, এখান থেকে আমরা আইবি এর মান পেয়ে গেছি। খুবই সহজ, এগুলো নিজে একবার চেষ্টা করবা এমনিই পারবা। সো ফর্মুলাগুলো সহজ। ট্রানজিস্টর কমন এমিটার বিন্যাসের ক্ষেত্রে প্রবাহ লাভ বিটার জন্য কোনটা সঠিক? বিটার মান সবসময় একের থেকে বড় হয়, একটু আগেই বললাম। ট্রানজিস্টরের ক্ষেত্রে আইসি বাই আইই সমান এত হলে প্রবাহ লাভ কত? দেখো বিটা সমান আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, আলফা সমান কত? বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। সো প্রথমে যে থিওরিগুলো লেখা আছে সবগুলোর মধ্যে কিন্তু এই তথ্যগুলো আছে, এগুলো একবার করে রিডিং করে ফেলবা। বর্তনীর আলফা এর মান কত? আলফা এর মান কত? সো আলফা মানে যেহেতু দেখো বিটা দেওয়া আছে, তাহলে আলফা বের করে ফেলতে পারবো, বিটার ভ্যালুগুলো বসাই। সাধারণ নিঃসারক ট্রানজিস্টরের প্রবাহ লাভ দেওয়া আছে, মানে বিটা দেওয়া আছে, ভার রোধ এবং অন্তর্গামী রোধ যথাক্রমে এত এবং এত, তাহলে ভোল্টেজ বিবর্ধন কত হবে? সো আমাদের ভোল্টেজ গেইন সেটা সমান কি ছিল? বিটা ইন্টু আর আউটপুট বাই আর ইনপুট। সো আউটপুটে আমরা আর লোডও লিখতে পারি। সো আমাদের ভার রোধ যেটা, এটা কিন্তু আউটপুটের সার্কিটে লাগানো, অন্তর্গামী রোধ যেটা সেটা ইনপুটের সার্কিটে লাগানো। সো আউটপুট বাই ইনপুট, এই সূত্র মাথায় রেখো, আর আউটপুট বাই আর ইনপুট ইনটু বিটা। সো বিটাটা হচ্ছে আমাদের এই প্রবাহ লাভ, তাহলে এখান থেকে আমরা ভোল্টেজ গেইন কত বা ভোল্টেজ বিবর্ধন কত বের করে ফেলতে পারবো। ট্রানজিস্টরের ক্ষেত্রে কোন সূত্রগুলো সঠিক দেখবা। তারপরে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে সাথে ত্রিযোজী এবং পঞ্চযোজী মৌল ডোপিং করে যথাক্রমে এক্স এবং ওয়াই বহির্জাত অর্ধপরিবাহী তৈরি করা হয়। ডোপায়নকৃত অর্ধপরিবাহীর এক্স ধনাত্মক চার্জে চার্জিত হয়, ওয়াই এর সংখ্যালঘু বাহক হোল এবং ওয়াই সংখ্যাগুরু বাহক হচ্ছে ইলেকট্রন। দেখো ত্রিযোজী যেটা সেটা কিন্তু হবে পি টাইপ, তাই না? ত্রিযোজী যেটা এটা হচ্ছে হবে পি টাইপ, এবং যেটা পঞ্চযোজী দিয়ে ডোপিং করে এটা হচ্ছে এন টাইপ। এবার পড়ি, ডোপায়নকৃত অর্ধ এক্স ধনাত্মক চার্জে চার্জিত হয়। ভাইয়া সব সময় কিন্তু আমাদের পি টাইপ এন টাইপ এগুলো কিন্তু নিউট্রাল, এগুলো কিন্তু নিউট্রাল। কারণ দেখো তুমি একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে কিন্তু একটা ত্রিযোজী পরমাণু দিচ্ছ বা পঞ্চযোজী পরমাণু দিচ্ছ, সো পরমাণুর কি কোনো আয়ন আছে? নাই। তাহলে এগুলা কিন্তু সবগুলাই আমাদের নেট চার্জ জিরো, বা এগুলো সব নিউট্রাল। কিন্তু ওয়াই এর সংখ্যালঘু বাহক হচ্ছে হোল। দেখো তো ওয়াই এর সংখ্যাগুরু, হ্যাঁ এন টাইপ যেহেতু, সংখ্যাগুরু হচ্ছে ইলেকট্রন আর সংখ্যালঘু হচ্ছে হোল, তাহলে এটা ঠিক আছে। ওয়াই এর সংখ্যাগুরু বাহক হচ্ছে ইলেকট্রন, দেখো ওয়াই এর সংখ্যাগুরু বাহক ইলেকট্রন, হ্যাঁ এটাও ঠিক আছে, তাহলে 2 আর 3 হচ্ছে আনসার, ঠিক আছে। তারপরে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী এবং পঞ্চযোজী মৌল ডোপিং করে যথাক্রমে এক তো অর্ধপরিবাহী তৈরি করা হয়। ওয়াই এক্স ওয়াই বিন্যাসে যুক্ত করে যে ডিভাইস তৈরি করা হয় তা দিয়ে নিম্নের কোন কার্যক্রমটি সক্ষম হয়? সো আমরা জানি যখন হচ্ছে আমাদের এই যে এক্স ওয়াই এক্স, বা এটা কি পিএনপি বা এনপিএন টাইপের একটা ট্রানজিস্টর। সো ট্রানজিস্টর কি কাজ করে? দুইটা হিসেবে কাজ করে যে ট্রানজিস্টর, একটা হলো সুইচ হিসেবে, আর একটা হচ্ছে এটা বিবর্ধক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। সো এটাই বলছে যে তড়িৎ সংকেতের পরিবর্তন বা বিবর্ধন হিসেবে আমরা এটাকে কিন্তু ব্যবহার করতে পারি। ওকে, এরপরে আসো আমাদের ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ দেওয়া আছে, ভূমি প্রবাহ দেওয়া আছে, তাহলে প্রবাহ বিবর্ধন গুণক আলফা বের করতে বলছে। সো আলফার মান আইসি বাই আইই, এখান থেকে হিসাব করে আমরা বের করে ফেলতে পারবো, ইজি। এরপরে লাস্ট প্রশ্ন, কমন এমিটার বর্তনীতে ভিসি স্থির থাকলে আইবি বনাম আইসি লেখচিত্র নিম্নরূপ। লেখচিত্রটা ঢাল কি প্রকাশ করে? সো বলো তো লেখচিত্রের ঢাল কত হবে? ডেল্টা আইসি ডিভাইডেড বাই ডেল্টা আইবি না? তো আমাদের ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি এটা কি জিনিস? এটা কি জিনিস? এটা কি বিটা না? এটা বিটা না?
তাহলে এটা হচ্ছে প্রবাহ লাভ নির্দেশ করে। এখন শোনো, তোমরা আইসিটির মধ্যে কিন্তু নাম্বার সিস্টেমের কনভার্সন পড়ছো, তোমরা গেট রিলেটেড জিনিসপত্র পড়ছো। সো আইসিটির থেকে কঠিন এখানে কিছু নাই। সো মানে আইসিটিতে যতটুকু ডেপথে ওখানে আলোচনা করছে, ফিজিক্সে কিন্তু তার তুলনায় কম ডেপথে আলোচনা আছে। সো এইগুলা ইজিলি পারবা। যেমন এখানে আছে নাম্বার সিস্টেমের কনভার্সন, এই ডেসিমালে মান কত, সব ক্যালকুলেটার এগুলো হিসাব করে ফেলতে পারবা। প্রত্যেকটা জিনিস বাইনারিতে কোড কত, এর পরের সংখ্যা কত, যেমন এর সাথে ক্যালকুলেটারকে হেক্সাডেসিমালে নিয়ে 99 এর সাথে +1 করলেই যেটা পাবা দেখবা যে 9 এ আসতেছে। সো ক্যালকুলেটরটাকে মোডে কনভার্ট করে জাস্ট 99 + 1 করে ফেলবা, তাহলে কিন্তু পেয়ে যাবা পরের সংখ্যাটা কোনটা। তারপর বাইনারি বিয়োগ, বাইনারি মোডে নিয়ে তারপরে এই সংখ্যা থেকে এই সংখ্যা বাদ দিবা, যেটা পাবা এটাই আনসার। সো এখানে তো আসলে ওই তোমার হাতে দেখানোর কিছু নাই, তাই না? সো এখানে একেবারে সহজে ক্যালকুলেটরের মাধ্যমে এগুলো সবকিছু হিসাব করে ফেলবা, ক্যালকুলেটরের মাধ্যমে সবকিছু হিসাব করে ফেলবা। আর লজিক গেটের যে সামারিগুলা সেগুলো সব এখানে দেওয়া আছে, একবার একটু রিভিউ করলেই তোমার সবকিছু মনে পড়ে যাবে, যেহেতু আইসিটিতে এগুলো সব কিছুই পাইছো। ওকে, সো আমরা এগুলা নিয়ে আর সময় নষ্ট করছি না, আমাদের ক্লাস এখানে শেষ হলো। ধন্যবাদ সবাইকে। তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা কেমন হলো অবশ্যই জানায়ও। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।